আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো দেখতে দেখতে আজকে দেখতে পাচ্ছ আমাদের 14 নম্বর ক্লাস আমরা শুরু করে দিয়েছি ত্রিকোণমিতি। আজকে আমরা করব ত্রিকোণমিতি বেসিক ক্লাস, এরপরে আমরা করব 9.1 সম্পূর্ণ, এরপরে 9.2 সম্পূর্ণ। এগুলো কি আমাদের কি বইয়ের ম্যাথ, এগুলো হচ্ছে আমাদের বইয়ের ম্যাথ। এগুলো আমরা করে ফেলবো অ্যান্ড এগুলো সবাই করতে পারবে। আমরা এই ক্লাসগুলো ইউটিউবেও দিচ্ছি। কিন্তু এরপরে আমরা করব কি বলতো, পরিমিতি। ঠিক আছে, ত্রিকোণমিতি শেষ করে এরপরে আমরা করব পরিমিতি। পরিমিতির পরে আমরা করব পরিসংখ্যান। পরিসংখ্যানের পরে জ্যামিতি তো তোমাদের শুধু 25 ব্যাচের ক্লাস দিছি। 26 ব্যাচের যারা আসো, 27 ব্যাচের যারা আসো, তাদের তো এখনো জ্যামিতি ক্লাস দেই নেই। তো তোমাদের জন্য নতুন করে আবার জ্যামিতি ক্লাস দিব। তো পাশাপাশি কিন্তু আমাদের যারা ওই যে সাধারণ গণিত ক্র্যাশ কোর্সটা আছে, ওই কোর্সের আন্ডারে কিন্তু আমাদের শুরু হয়ে যাবে শর্ট কোয়েশ্চেন সলিউশন ক্লাস, অল টাইপের এমসিকিউ সলিউশন ক্লাস, অল টাইপের সৃজনশীল সলিউশন ক্লাস, যাতে টেস্টের আগে তুমি A+ পাওয়ার মতো পরিস্থিতি তোমার টেস্টের আগেই হয়ে যায়। এরপরে টেস্টের পরে গিয়ে আমরা একটা টেস্ট পেপার সলভ করবো। 100-তে 100 গণিতে তুমি পাওয়া, খালি জাস্ট আমার ক্লাসগুলো ফলো করো, আমাদের ইনস্ট্রাকশন ফলো করো। তো আজকে আমরা আসি জ্যামিতির ত্রিকোণমিতির বেসিক নিয়ে। তো দেখো, প্রথমেই আমরা আসি যে ত্রিকোণমিতি জিনিসটা কি। হ্যাঁ, ত্রিকোণমিতি টার্মটা কই থেকে আসছে? ত্রিকোণমিতি আসলে একটা গ্রিক শব্দ। দেখো, ত্রিকোণমিতি একটা হচ্ছে আসলে এই যে ত্রিগোণমেট্রি, এটা একটা আসলে গ্রিক শব্দ, বুঝতে পারছো? তো এই ত্রিগোণমিতি শব্দটাকে যদি আমরা ভাঙি, তাহলে এখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে ট্রাই। ঠিক আছে, ট্রাই বা ট্রি যেটাই বলো, এই ট্রি মানে হচ্ছে কি, এই ট্রাই শব্দটা বোঝায় হচ্ছে গিয়ে 3। এই ট্রাইটা বোঝায় হচ্ছে কি 3, বুঝতে পারছো? আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গণ। এই যে দেখো, ট্রাই সেটা বোঝাচ্ছে হচ্ছে 3, আর এই যে গণ এটা বোঝাচ্ছে হচ্ছে গিয়ে ধার বা হচ্ছে বাহু। ঠিক আছে, আর এই যে মেট্রি, এটা আসে হচ্ছে গিয়ে মেট্রন থেকে। এটা আসে কোথা থেকে? দেখো, এটা আসে হচ্ছে গিয়ে মেট্রন থেকে। তো এই মেট্রন কথাটার মানে হচ্ছে পরিমাপ। ঠিক আছে, সো এখন তুমি যদি তিনটাকে একসাথে করো, তাইলে এখানে আমাদের কি আসে? 3 ধারের পরিমাপ। ধার মানে কি বলতো? সাইড। ধার মানে হচ্ছে সাইড বা হচ্ছে পাশ। এখন কিসের সাইড বা কিসের পাশ, ঠিক আছে, সেটা আমাদের বুঝতে হবে। সো দেখো, এই কথাগুলো কিন্তু ওখানে লেখা আছে। এই কথাগুলাই হচ্ছে বাংলায় উপরে লেখা আছে, যাতে তোমাদের এমসিকিউ আসলে তোমরা বলতে পারো। তাহলে ত্রিকোণমিতি হচ্ছে কি 3 ধারের পরিমাপ। ঠিক আছে, তাহলে 3 ধার বলতে কি, একটা ত্রিভুজের দেখো, এই যে আমি একটা ত্রিভুজ নিই। দেখো, একটা ভাইয়া নিব হচ্ছে গিয়ে ত্রিভুজ। বুঝো খুব সুন্দর করে বুঝো ত্রিকোণমিতি জিনিসটা কি। এটা বুঝলেই ত্রিকোণমিতি একদম পানির মতো লাগে। এই যে ভাইয়া একটা কি নিলাম বলো তো? এটা ত্রিভুজ। এটা ত্রিভুজ কেন? কারণ এই যে দেখো, 3 কোণায় 3টা বাহু যদি গঠিত হয়, সেটাকে আমরা কি বলি? ত্রিভুজ। এই যে 3টা বাহু 3টা কোণায় গঠিত হয়েছে, দেখা যাচ্ছে না? এই যে একটা বাহু, 2টা বাহু, 3টা বাহু, 3টা শীর্ষবিন্দুতে তোমার হচ্ছে গিয়ে কি হয়েছে? জয়েন হয়েছে। তো এই টাইপের চিত্রগুলোকে আমরা কি বলি বলতো? ত্রিভুজ। মানে 3টা বাহু থাকবে, 3টা বাহু জয়েন আকারে থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো? ত্রিভুজ। তাহলে ত্রিভুজের এই যে এগুলো হচ্ছে আমাদের কি বলতো? বাহু। এগুলো হচ্ছে আমাদের কি? বাহু। এবং এই 2টা বাহুর মধ্যবর্তী যে কৌণিক দূরত্ব, এগুলো হচ্ছে আমাদের কি? কোণ। তো এই যে দেখো, এগুলো হচ্ছে কি আমাদের কোণ, আর এইগুলো হচ্ছে কি আমাদের ওটা হচ্ছে আমাদের বাহু। তো এটাকে কোণ লিখতেছি কেন? এই যে এইটা হচ্ছে কি আমাদের বাহু, এটা হচ্ছে আমাদের বাহু, এন্ড এইগুলা হচ্ছে আমাদের কি বলতো? কোণ। তাহলে ত্রিভুজ চিনছো ভাইয়া? তাহলে ত্রিভুজের এই যে এগুলা হচ্ছে আমাদের বাহু, আর এগুলো হচ্ছে আমাদের কোণ। এখন বলো তো ভাইয়া, কয়টা বাহু কয়টা কোণ? বলো, তুমি আমাকে বলো যে বাহু কয়টা, কোণ কয়টা? তো দেখতেই পারতেছো যে বাহু হচ্ছে গিয়ে 3টা, 1 2 3। কোণ কয়টা? কোণ হচ্ছে 3টা। এই যে 1, এই হচ্ছে গিয়ে 2, এবং এই হচ্ছে গিয়ে 3। তাহলে এই যে 3টা ধারের যে বা 3টা কোণের যে পরিমাপ, এটাই কি করে? এটা কে করে? এটাই করে হচ্ছে ত্রিকোণমিতি। তাহলে ত্রিকোণমিতি করে কি? ত্রিকোণমিতি হচ্ছে গিয়ে এই 3 কোণের সাথে এই 3 বাহুর যে সম্পর্ক। ঠিক আছে, তাহলে এই যে দেখো, ত্রিভুজের কোণ এবং বাহুগুলোর মধ্যে যে সম্পর্ক। তাহলে এই একটা আমাদের, এটা একটা ত্রিভুজ আমরা পাইলাম। এই যে আমরা একটা পাইলাম কি বলতো? ত্রিভুজ পাইলাম। তাহলে ত্রিভুজের কি কি থাকে বলতো? ত্রিভুজের হচ্ছে গিয়ে কোণ থাকে কয়টা কোণ থাকে বলতো? এই যে 3টি থাকে হচ্ছে গিয়ে কোণ। ত্রিভুজের 3টি থাকে হচ্ছে গিয়ে কোণ, এবং 3টি থাকে হচ্ছে গিয়ে কি বলতো? বাহু। 3টি থাকে হচ্ছে গিয়ে বাহু। তাহলে দেখো ভাইয়া, এই হচ্ছে একটা ত্রিভুজের 3টা কোণ থাকে, এবং 3টা কি থাকে? বাহু থাকে। এই যে 3টা বাহু, এই 3টা বাহু, এই ধারগুলোকেই আমরা, এই যে বাহুগুলোকে আমরা কি বলতে পারি বলতো? ধার। তাহলে এই যে 3 ধারের পরিমাপ, তার মানে এই যে বাহুগুলার যে পরিমাপ,
সেটাই হচ্ছে ত্রিকোণমিতি। আমরা যদি আর একটু ইলাবোরেট করে বলতে চাই যে ত্রিকোণমিতি জিনিসটা কি ভাইয়া, ত্রিকোণমিতি জিনিসটা হচ্ছে তিনটা বাহুর সাথে তিনটা কোণের যে সম্পর্ক, বুঝতে পারছো? তাহলে এই যে তিনটি কোণ এবং তিনটি বাহু একটা ত্রিভুজের কি কি থাকে, একটা ত্রিভুজের কয়টা জিনিস থাকে, একটা ত্রিভুজের তিনটি কোণ থাকে এবং তিনটি বাহু থাকে, এদের মধ্যে একটা সম্পর্ক যদি আমরা স্থাপন করতে পারি, ডেফিনেটলি আমরা করবো। তো সেই সম্পর্কগুলো কিভাবে স্থাপিত হয়েছে সেটাই তো তোমাকে দেখাবো আজকে। তো এগুলোর ভিতরে যে সম্পর্ক স্থাপন হবে, এদের মধ্যে যে সম্পর্ক, সেটাকেই আমরা কি বলবো বলো তো? এই যে এগুলোর মধ্যে যে সম্পর্কর হিসাব, এই যে সম্পর্কর যে হিসাব, এটাকেই আমরা কি বলবো? ত্রিকোণমিতি। ঠিক আছে, তাহলে এই যে সম্পর্ক নিয়ে আমাদের কি করা হবে, এই সম্পর্ক নিয়ে কি করা হবে, আলোচনা, মানে এদের মধ্যে কি সম্পর্ক সেগুলো নিয়ে আলোচনা, এগুলো নিয়ে হিসাব নিকাশ, সম্পর্ক নিয়ে যে আলোচনা, সেটাই হচ্ছে আমাদের কি বলতো আলোচনা, এইটাই হচ্ছে আমাদের ত্রিকোণমিতি। তাহলে এই যে দেখো, আমি তাহলে তোমাকে বলি যে এই যে জিনিসটা এটাকে আমরা ত্রিকোণমিতি বলবো। আচ্ছা, বুঝতে পারছো? তাহলে ত্রিকোণমিতি মেইনলি কি আমাদের? ত্রিকোণমিতি এটাকেই আমরা বলবো হচ্ছে ত্রিকোণমিতি, এটাকেই আমরা বলবো হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিটাকে আমি আবার সংক্ষেপে বলি ভাইয়া। ত্রিকোণমিতি একটা গ্রিক শব্দ যেটা আসছে ত্রিগণমিতি। ট্রাই মানে হচ্ছে তিন, গণ মানে হচ্ছে ধার, আর মেট্রন মানে হচ্ছে পরিমাপ। তাহলে এই তিনটা কোণের যে পরিমাপ, সেটাই হচ্ছে আমাদের কি বলতো? ত্রিকোণমিতি। তিনটা ধার বা এই যে তিনটা কোণের যে পরিমাপ বা তিনটা ধারের যে পরিমাপ, সেটাই হচ্ছে আমাদের ত্রিকোণমিতি। ইলাবোরেটলি যদি বলি আমরা, একটা ত্রিভুজের কি কি থাকে? একটা ত্রিভুজে ভাইয়া তিনটা বাহু থাকে, আর কি থাকে? তিনটা কোণ থাকে। তাহলে এই তিনটা বাহুর সাথে তিনটা কোণের যে সম্পর্ক, এটা নিয়ে যে আলোচনা করা হয় বা হিসাব নিকাশ করা হয়, ক্যালকুলেশন করা হয়, ওইটারই আমরা কি বলবো? ত্রিকোণমিতি। তাহলে ত্রিকোণমিতি, এই যে দেখো এখানে ত্রিকোণমিতি সংক্রান্ত কিছু তথ্য এখানে দেওয়া আছে, আমি ত্রিকোণমিতিটাকে তোমাকে বুঝিয়ে দিলাম। এই যে দেখো, মিশর ও ব্যাবিলনীয় সভ্যতায় এই যে ত্রিকোণমিতি ব্যবহারের নিদর্শন রয়েছে, এটা তোমরা একটু দেখবা। তাহলে যে মিশরের ভূমি জরিপ প্রকৌশল কাজে, ভূমি জরিপ মানে কি? জমির মাপামাপি, আর প্রকৌশল কাজ কি? ওই যে বিল্ডিং স্থাপনা এগুলো বানাইছে না, তো ওগুলোর জন্য ত্রিকোণমিতির প্রয়োজন হয়। তো এটা বহুল ব্যবহৃত ছিল। আবার এখানে কি করছে দেখো, জ্যোতির্বিদগণ পৃথিবী থেকে দূরবর্তী গ্রহ নক্ষত্রের দূরত্ব নির্ণয় করতে, মানে পৃথিবী থেকে গ্রহ নক্ষত্রের দূরত্ব মেজার করে ফেলা যায় এই ত্রিকোণমিতির মাধ্যমে। সো এই জিনিসগুলো একটুখানি পড়ে নেবে, এটা তো আমি বললামই। ত্রিকোণমিতি হলো গণিতের একটি শাখা যেখানে ত্রিভুজের কোণ ও বাহুগুলোর মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, এইটাকেই আমরা কি বলবো? ত্রিকোণমিতি। তাহলে ত্রিকোণমিতির একটা বেসিক ধারণা পাইছো। এখন কথা হচ্ছে যে ভাই, আমি তো বুঝলাম যে বাহুগুলোর সাথে কোণগুলোর যে সম্পর্ক, সেটা নিয়ে যেটা আলোচনা হয়, সেটাই হচ্ছে ত্রিকোণমিতি। ওকে, বুঝছি। এবার তাহলে সম্পর্কগুলো কি, কেমন সম্পর্ক, চলো ওই জিনিসগুলো দেখি। তার আগে আমরা আরো কিছু জিনিসপাতি দেখবো। দেখো সমকোণী, আচ্ছা এখন দেখো, ত্রিভুজ তো অনেক টাইপের হইতে পারে, তাই না? এখানে একটু টপিকটা দেখো, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ। তাহলে আমরা আগে সমকোণী ত্রিভুজ তো ছয় টাইপের ত্রিভুজ হইতে পারে। বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার আমরা জানি, সমবাহু, সমদ্বিবাহু আর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এবং কোণ ভেদেও ত্রিভুজ তিন প্রকার, কি কি? সমকোণী, সূক্ষ্মকোণী এবং হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তো সবগুলার ভেতরে ভাইয়া, সবগুলা নিয়েই কি ত্রিকোণমিতি আলোচনা করে? ডেফিনেটলি করে, সবগুলা নিয়েই ত্রিকোণমিতি আলোচনা করে। বাট ত্রিকোণমিতির সবচেয়ে সহজ আলোচনা, সেটা হচ্ছে তোমাদের লেভেলে যেটা আছে, সেটা হচ্ছে কি শুধুমাত্র সমকোণী নিয়ে আলোচনা। তাহলে আমরা যদি বলি যে এখন আমরা যদি ত্রিকোণমিতিক অনুপাত শিখি, তাহলে আমরা কোন কোণের উপর ফোকাস করব বলতো? কোন ত্রিভুজের উপর ফোকাস করব? আমরা ফোকাস করব সমকোণী ত্রিভুজ। এই কথাটা তুমি একটু স্টার দিয়ে লিখে রাখো, যে তোমাদের লেভেলে যত ত্রিকোণমিতি তোমরা করবা, মানে সেই ত্রিকোণমিতি করার জন্য যেই ত্রিভুজটা তোমরা নিবা, সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো লিখে রাখো, আমরা সবগুলো করব কিসের ভিত্তিতে? আমরা সব কিছু করব সমকোণী ত্রিভুজের ভিত্তিতে। তাহলে সমকোণী ত্রিভুজের, তো আমরা যা করব সব কিছু কি করব? সমকোণী ত্রিভুজের জন্য করব। বুঝতে পারছো? সব কিছু সমকোণী ত্রিভুজের জন্য করব তোমাদের লেভেলে, সবকিছু সমকোণী ত্রিভুজের জন্য। বুঝতে পারছো? সো কিন্তু ত্রিকোণমিতি কিন্তু সব অ্যাঙ্গেলের জন্যই অ্যাপ্লিকেবল হয়, বাট তোমাদের লেভেলে শুধু সমকোণী ত্রিভুজের জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, সমকোণটা কাকে বলে? বলো, সমকোণটা কাকে বলে? তোমাদের কি মনে আছে বলো তো, সমকোণ কাকে বলে? এই যে সমকোণ, তো আমরা দেখছি যে সমকোণ মানে যে ত্রিভুজে বা যে কোণের মান 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি হওয়ার জন্য জানি কি লাগে? একটা রেখার উপর, এই যে এটা একটা রেখা এবং এটার উপর খাড়া লম্বা আর একটা রেখা, এই যে একটা খাড়া লম্বা হয়েছে, হ্যাঁ, এই যে একটা রেখা এবং তার উপর খাড়া লম্বা একটা রেখা, এদের মধ্যবর্তী যে কোণটা, এই কোণটাকে আমরা কি বলি? 90 ডিগ্রি। এই কোণটাকে আমরা বলি 90 ডিগ্রি, এবং এটাই হচ্ছে সমকোণ। বুঝতে পারছো? তো এরকম ভাবে দেখো, এরকম একটা দাগ, এই যে লম্বা রেখা একটা দাগ, এই একটা সমকোণ, এই একটা সমকোণ, এই একটা সমকোণ, এই একটা সমকোণ, মানে যে কোণের মান 90 ডিগ্রি।
বুঝছো? যদি এরকম হয়, ধরো এরকম একটা রেখা আর এরকম একটা রেখা, এদের মান কি এরা এরা এদের এরা কি একটা একটার উপর লম্ব? না, এটা কি হইতে পারে? এটা 60 ডিগ্রি হইতে পারে, এই কোণের মানটা 60 ডিগ্রি হইতে পারে। বাট এই কোণের মানটা, এই যে এই দুইটা রেখা, এই একটা রেখা এবং এই একটা রেখা, এদের মধ্যবর্তী যে কোণটা, এটা কত? 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি যদি হয়, একটা আরেকটার উপর কি হয়? লম্ব হয়। তখন এটাকে আমরা কি বলতেছি? সমকোণ বলতেছি ভাইয়া। কি বলতেছি ভাইয়া? সমকোণ বলতেছি ভাইয়া। তাহলে আমাদের যে ত্রিভুজটা হইতে হবে, সেটা কিরকম ত্রিভুজ হইতে হবে? সমকোণী ত্রিভুজ হইতে হবে। তো সমকোণ আমরা বুঝছি, এবার আমাদের যে ত্রিভুজটা হইতে হবে, সেটা হইতে হবে হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে? আবার যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, একটা কোণ সমকোণ থাকবে, সেটাই হচ্ছে সমকোণ ত্রিভুজ। যেমন আমি তোমাকে দেখাই, মনে করো আমি এখানে একটা রেখা নিলাম, আচ্ছা লাইন টুল দিয়ে নিই, এখানে একটা রেখা নিলাম, ঠিক আছে? তো আরেকটা রেখা মনে করছে, এটা একটু ছোট করে নিই, হইতে পারে যে আমি ইন জেনারেল দেখাই তোমাকে। এই যে একটা রেখা নিলাম, তুমি তো বুঝতে পারতেছো যে এখানে এখানে চারটা সমকোণ উৎপন্ন হয়ে গেছে। একটা রেখার উপর একটা রেখা লম্ব টানছি, এই একটা সমকোণ হয়ে গেছে, এই একটা সমকোণ হয়ে গেছে, এই একটা সমকোণ হয়ে গেছে, এই একটা সমকোণ হয়ে গেছে। এরকম চারটা কোয়াড্রেন্টে চারটা সমকোণ হয়ে গেছে। এটা 90, এটা 90, এটা 90, এটা 90, পুরাটার ভ্যালু কত? পুরাটার ভ্যালু হচ্ছে 360, বুঝতে পারছো? আবার এই যে এখান থেকে 90, এখান থেকে 180, এখান থেকে এখানে 270, এখান থেকে এখানে 360, বুঝতে পারছো? এরকমভাবে আমরা জানি সমকোণ হয়ে গেছে। বাট আমরা তো ত্রিকোণমিতিতে কোণ নিয়ে সমকোণ নিয়ে আলোচনা করব না, আমরা আলোচনা করব কি? সমকোণী ত্রিভুজ নিয়ে। তো এটাকে আমাদের কি করতে হবে? ত্রিভুজ বানাইতে হবে। তো ধরে নাও আমি এখান থেকে এখানে একটা টান দিলাম, এই যে হয়ে গেল কি? দেখো তো আমাদের এই যে হয়ে গেল আমাদের একটা সমকোণী ত্রিভুজ, বুঝতে পারছো? এই যে আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। আমি যদি অন্য কালার দিয়ে তোমাকে দেখাই যে কতটুকু সমকোণী ত্রিভুজ হইয়া, এই যে এতটুকু দেখো, এই যে এটাই হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এই যে এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এখন আমরা পরবর্তীতে যত আলোচনা আছে সব কিছু যদি ত্রিভুজ, আমরা ত্রিকোণমিতির জন্য কি নিয়ে কাজ করব? ত্রিভুজ নিয়ে কাজ করব, তাই না? ত্রিকোণমিতি কি নিয়ে কাজ করে? ত্রিভুজের বাহু আর কোণগুলো। তাহলে ত্রিকোণমিতি মানেই আমাদের একটা কি থাকবে? ত্রিভুজ থাকবে। ত্রিকোণমিতি মানেই আমাদের একটা কি থাকবে? ত্রিভুজ থাকবে। তো এখন ওই ত্রিভুজটা কি টাইপের ত্রিভুজ নিব? আমরা সব সময় সমকোণী ত্রিভুজ নিব তোমাদের লেভেলে, ঠিক আছে? তো আমাদের ম্যাক্সিমাম ত্রিকোণমিতির আলোচনা সমকোণী ত্রিভুজের উপরেই থাকবে। আচ্ছা আমি তোমাদের একটুখানি দেখাই যে আমি কিন্তু বারবার ভিন্নভাবে আমাদের সমকোণী ত্রিভুজ আঁকতে হবে না। দেখো আমার কাছে যে স্মার্ট বোর্ডে একটা টুল আছে, এটা দিয়ে বাই ডিফল্ট একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়। আমি জাস্ট ছোট করে তোমাকে দেখাই। এই যে দেখো, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে অলরেডি। এই যে দেখো, এটা কিন্তু আমাদের একটা সমকোণী ত্রিভুজ, দেখছো? এই যে দেখো, দেখছো? তো আমি পরবর্তীতে আর হাত দিয়ে সমকোণী ত্রিভুজ আঁকবো না, আমি জাস্ট এই যে এইভাবে আঁকবো, এটাই সমকোণী ত্রিভুজ। এখন আরেকটা জিনিস খেয়াল করো, সমকোণী ত্রিভুজ নর্মালি কোণকে এইভাবে প্রকাশ করা হয়, বুঝতে পারছো? এই যে এইভাবে কোণকে প্রকাশ করা হয়, এইভাবে কোণকে প্রকাশ করা হয়। বাট সমকোণ, যে কোণটার মান 90 ডিগ্রি, সেটাকে প্রকাশ করা হয় এরকম গোল দাগ দিয়ে না, বুঝছো? এটাকে প্রকাশ করা হচ্ছে গিয়ে এইভাবে সমকোণ প্রকাশ করা হয়। তো তোমাকে যদি কোনো সিম্বল এরকমভাবে দিয়ে দেয়, কোনো সিম্বল দিয়ে দেয়, তো তুমি বুঝে নিবা যে এটা একটা কি? সমকোণ, যেই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, তোমাকে কোণের মান বলে দেখ বা না দেখ, এই চিহ্নটা দেখে, এই যে এই চিহ্নটা দেখে, যে লাল কালার এই চিহ্নটা দেখে তুমি বুঝে যাবা যে এটা একটা কি কোণ? সমকোণ, বুঝছো? এখন আমাদের যত আলোচনা হবে সব কিছু কি সমকোণ নিয়ে হবে। তো এখন যেহেতু সমকোণ নিয়ে আলোচনা হবে এবং সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা হবে, তাহলে আমাদের সমকোণী ত্রিভুজের বাহু এবং কোণগুলো নিয়ে আমাদের সব কাজ। তাইলে আমরা বাহু এবং কোণগুলোকে কি নামকরণ করব? নাইলে আমাদের তো কোন বাহুর কথা বলতেছি বা কোন বাহু নিয়ে হিসাব করতেছি, সেই হিসাব তো আমাদের মিলবে না। তাইলে আমরা করব কি? সমকোণ ত্রিভুজের বাহুগুলোর আগে একটুখানি নামকরণ করে নিই। তাহলে এই হচ্ছে কি আমাদের একটা সমকোণী ত্রিভুজ, এই হচ্ছে কি আমাদের একটা সমকোণী ত্রিভুজ, বুঝতে পারছো? তো এটা যদি আমাদের সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সমকোণ কোনটা? এইটা হচ্ছে কি আমাদের সমকোণ, এটা আমাদের সমকোণ। এই কোণের মান কত? 90 ডিগ্রি। তাহলে দেখো এই কোণের মান হচ্ছে কত? 90 ডিগ্রি। এখন তোমরা জানো ত্রিভুজের বাকি দুইটা কোণের মান, একটা কোণের মান যদি 90 ডিগ্রি হয়, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে এইটা এবং এইটার এই দুইটার যোগফল কত ডিগ্রি বলো তো? এই দুইটার যোগফল হচ্ছে 180 ডিগ্রি, বুঝতে পারছো? তার মানে এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা হবে কত ডিগ্রি? 60 ডিগ্রি। 30 আর 60 90, 90 90 180। এই জিনিসটা বোঝা যায় কিনা বলো? এই জিনিসটা বোঝা যায় আশা করি। সো এখন দেখো, তো তুমি মনে রাখবা যে এই কোণটা যদি আমাদের সমকোণ হয়, তাহলে সমকোণের যে বিপরীতে যে বাহুটা আছে, এই বাহুটা দেখো, সমকোণের বিপরীতে যে বাহুটা আছে, একদম সরাসরি বিপরীতে যে বাহুটা আছে, যে এই বাহুটা,
এই বাহুটারে সবসময় আমরা নামকরণ করব হচ্ছে অতিভুজ। এই বাহুটারে আমরা নামকরণ করব হচ্ছে অতিভুজ, বুঝছো? এটা অতিভুজ, এটার কোনো দ্বিতীয় নাম নাই, এটার একটাই নাম, এটাকে আমরা কি বলি? অতিভুজ। যেটাকে আমরা বলি যে যেই কোণটা আমাদের সমকোণ হবে, সমকোণের ঠিক বিপরীত বাহুটা আমাদের কি হবে? অতিভুজ হবে। বুঝতে পারছো? সমকোণের ঠিক বিপরীত বাহুটা আমাদের অতিভুজ হবে। আচ্ছা, অতিভুজ চিনলাম। এবার আমাদের আরো দুইটা জিনিস চিনতে হবে, সেটা হচ্ছে লম্ব আর হচ্ছে ভূমি। বাকি দুইটাকে লম্ব আর ভূমি বলবো। এখন কোনটাকে লম্ব বলবো, কোনটাকে ভূমি বলবো, সেটা ডিপেন্ড করবে কার উপর জানো? সেটা ডিপেন্ড করবে যে থিটা কোণের সাপেক্ষে, মানে কোনটা কার সাপেক্ষে ধরতেছি। দেখো এখানে দুইটা কোণ আছে, চাইলে আমি এই কোণটারে থিটা ধরতে পারি এবং এটার সাপেক্ষে বাকি দুইটা নামকরণ করতে হবে। বুঝো? অতিভুজ নামকরণ করছি কার সাপেক্ষে? সমকোণের সাপেক্ষে। যে সমকোণ যেখানে আছে তার বিপরীতটা হচ্ছে কি? অতিভুজ। এখন বাকি দুইটা বাহু, এই যে এই বাহু আর এই বাহু পরে আছে না? আমার কথা বুঝাইতে পারছি? যে এই যে অতিভুজটা নামকরণ করছি কার সাপেক্ষে? থিটা এর সাপেক্ষে, মানে সমকোণের সাপেক্ষে। সমকোণের সরাসরি বিপরীত বাহুটারে বলছি আমরা অতিভুজ। এখন এই থিটা, এই যে এইখানে দেখো, এই যে থিটাটা দেখতেছো, তাহলে বাকি যে দুইটা বাহু আছে সেই দুইটা হচ্ছে ওই থিটার সাপেক্ষে করতে হবে নামকরণ। দেখো এই বাহুর, এই বাহুর নামকরণ এই থিটার সাপেক্ষে, এই বাহুরও নামকরণ এই থিটার সাপেক্ষে। এখন তুমি কোনটা এই পাশে না নিয়ে এই পাশেও নিতে পারতা, তাইলে কিন্তু তোমার এই দুইটা বাহুর নাম চেঞ্জ হয়ে যাবে। তো এটা আমি একটু আগে বুঝিয়ে নিই, যে কোনো একটা ধরে আগে করে নিই। মনে করো এই যে এই কোণের সাপেক্ষে আমি নামকরণ করব, ঠিক আছে? তো কোণ তো তিনটা, তাই না? প্রথম কোণ সমকোণ, সমকোণের সাপেক্ষে এটা আমরা দেখলাম সমকোণের বিপরীতে থাকে অতিভুজ। আর বাকি আর দুইটা কোণের যে কোনো একটা ধরলাম, এই কোণটারে আমি কি ধরলাম? থিটা। থিটা কি জিনিস একটু পরে বলতেছি। তো এই কোণটারে আমি কি ধরলাম? থিটা। তো এটারও যদি থিটা ধরি, তাহলে থিটার সাথে যেটা থাকবে, থিটার একদম সাথে, সেটা হচ্ছে আমাদের ভূমি। এই যে থিটার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ভূমি। বুঝতে পারছো? এখন আমি বলি এই ভূমির আবার অপর একটা নাম আছে, সেটাকে আমরা বলি হচ্ছে সন্নিহিত বাহু। এই যে ভূমির একটা অপর নাম আছে, সেই নামটাকে আমরা কি বলি? সন্নিহিত বাহু বলি আমরা এটাকে। বুঝছো? এই ভূমির অপর একটা নাম আছে, সেটাকে আমরা বলি সন্নিহিত বাহু। ওকে, এখন এটা যদি সন্নিহিত বাহু হয়, তাহলে এই যে থিটা কোণের বিপরীতে কে আছে বলো? এই যে এটা থিটা কোণের বিপরীতে কি আছে? এটা থিটা কোণের বিপরীতে এটা না? এটারে আমরা বলবো হচ্ছে লম্ব। এটারে আমরা বলবো হচ্ছে কি বলতো? লম্ব। তাহলে কে লম্ব হবে, কে ভূমি হবে, সেটা ডিপেন্ড করে কার উপর? এই যে থিটার উপর। কে লম্ব হবে, কে ভূমি হবে, সেটা ডিপেন্ড করে কি? থিটার উপর। এই লম্বর অপর নাম আছে, লম্বর আবার আরেকটা নাম আছে, দাঁড়াও একটু সুন্দর করে লিখি। এই যে লম্ব, তো এই যে লম্ব, এই লম্বটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি? বিপরীত বাহু। বুঝতে পারছো? সেটা হচ্ছে বিপরীত বাহু। এখানে ইংলিশে দেখতে পাচ্ছ সন্নিহিত বাহুর ইংলিশ হচ্ছে অ্যাডজেসেন্ট সাইড, অ্যান্ড বিপরীত বাহুর ইংলিশ হচ্ছে অপোজিট সাইড। তো এই যে এখানে আমাদের এটা কি বলতো? এটা হচ্ছে কি আমাদের লম্ব। তো লম্বর অপর কি? লম্বর অপর নাম হচ্ছে কি ভাইয়া? বিপরীত বাহু। এই যে বিপরীত বাহু। বুঝতে পারছো? এই লম্বের অপর নাম কি ভাইয়া? বিপরীত বাহু। ওকে, লম্বের অপর নাম হচ্ছে বিপরীত বাহু। তাহলে আবার একটু সামারি করি, যেখানে আমরা সমকোণ পাবো, সমকোণের ঠিক বিপরীতে আমরা পাবো হচ্ছে অতিভুজ। ঠিক আছে? এটা আমাদের সব সময় আমরা যেখানে দেখবো যে একটার উপর লম্ব 90 ডিগ্রি কোণ দেওয়া আছে, এটার বিপরীতে যেটা পাবো সেটাই আমাদের অতিভুজ হবে। এবার বাকি দুইটার নামকরণ করবো আমরা থিটার সাপেক্ষে। থিটা যদি এখানে ধরি, তাহলে থিটার সাথে যেটা আছে সেটা হবে ভূমি, যেটার অপর নাম হচ্ছে সন্নিহিত বাহু। অ্যান্ড থিটা এর অপোজিট সাইডেরটা সেটা হয়ে যাবে লম্ব, যেটাকে আমরা বলবো হচ্ছে বিপরীত বাহু, থিটার অপোজিট সাইডে। এখন ঘটনাটা এরকমও হইতে পারে না, দেখো তো ঘটনাটা কি ভাইয়া? এরকম হইতে পারে না যে থিটাটা আমরা চেঞ্জ করে দেবো। এবার দেখো থিটাটাকে আমরা চেঞ্জ করে দেবো। তো থিটাটাকে যদি চেঞ্জ করে দিই, ধরো এই চিত্রটারে জাস্ট এই পাশে নিয়ে আসছি, আর কিছু করি নেই। আচ্ছা, এটারে আর একটুখানি চাপায় নিই, ধরো এটাকে আরেকটুখানি চাপায় রাখি, তাহলে আমরা জায়গা পাবো। ওকে, এই যে দেখো এবার কিন্তু আমি কি করতেছি, দেখো কি করতেছি, দেখো আমি থিটাটাকে এবার চেঞ্জ করে দিতেছি, তো এটা তো থাকবে না, থাকবে? এটাও থাকবে না। তো থিটাটাকে যদি চেঞ্জ করে দেই, থিটাটাকে দিলাম হচ্ছে এবার এখানে, এইটার নামকরণ করলাম আমি থিটা। এখন কি হবে বলো? এটা কি আর লম্ব থাকবে? না, এটা লম্ব থাকবে না। তাহলে কি হবে ভাইয়া? এটা আর লম্ব থাকবে না। এইটারে আমরা আর লম্ব বলতে পারবো না। ঠিক আছে? এটাকে আমরা আর লম্ব বলতে পারবো না। এটা হয়ে যাবে কি? ভূমি। ঠিক আছে? আর এই যে ভূমিটা, এইবার ভূমিটা হয়ে যাবে কি? এই যে সন্নিহিত বাহু ভূমিটা, যেটা আগে ভূমি ছিল, সেটা এখন কি হয়ে যাবে বলো? এই যে এখন এটা হয়ে যাবে এখানে চলে যাবে। বুঝতে পারছো? এই যে এবার হয়ে যাবে এটা। এই বোঝা যায় বলো তো? কত সহজে বলছি না বলো তো?
যে এটা এবার হয়ে যাবে কি ভূমি, এটা হয়ে যাবে এবার ভূমি। সহজ কথা, এত কিছু কাহিনী করার তো তোমার দরকার নেই, তুমি জাস্ট মনে রাখবা, তুমি কি মনে রাখবা বলতেছি, দাঁড়াও একটু লিখে নি। দেখো, সো তুমি জাস্ট মনে রাখবা থিটাটা কোথায়, তাই না? তুমি জাস্ট মনে রাখবা ভাই আমার থিটা কই। হ্যাঁ দেখো, থিটা যদি তোমার থিটার সাথে যেই বাহুটা থাকবে সেটাকে তুমি বলে দিবা ভূমি বা সন্নিহিত বাহু থিটার সাথে। দেখো সমকোণের অপোজিট এটা তো অতিভুজ, ঠিক আছে, ওটা অতিভুজ, ওটা নিয়ে কোনো ঝামেলা নাই। এই থিটার সাথে যেটা থাকবে সেটাই হচ্ছে কি তোমার ভূমি, যে থিটার সাথে যেটা আছে সেটাই তোমার ভূমি বা সন্নিহিত বাহু। এবং এই থিটার অপোজিটে যেটা থাকবে, দেখো এবার এই থিটার অপোজিটে কি আছে, এটা এটা হচ্ছে গিয়ে তোমার কি বলতো লম্ব বা বিপরীত বাহু। বুঝছো? আমি যে এই দাগগুলা দিছি এগুলো কি তোমরা দিবা না? দিবা না, এগুলো তোমাদের বোঝানোর জন্য বলছি, বাট তোমরা কিন্তু আবার এই দাগগুলা দিবা না। ওকে, এখন আমি কি এটা মুছে দিতে পারি? না, থাকি এভাবেই থাক, তোমরা বুঝিয়ে রাখো যে এই দাগগুলো তোমাদের বোঝানোর জন্য দিছি। এবার দেখো এখানে দেখো, আচ্ছা এখানে এগুলা এই যে আমি যে কথাগুলো বুঝাইছি এগুলো বইয়ের ভাষায় এভাবে লেখা আছে, তো তোমরা বইয়ের ভাষাটাও একটু দেখে রাখো, নাহলে প্রশ্ন যদি করে বইয়ের ভাষা যদি না বুঝো তাহলে এই প্রশ্নের অ্যান্সার দিতে পারবে না। তাহলে বইয়ের ভাষাও বোঝা উচিত এবং হচ্ছে আমি যেটা বুঝেছি সেটাও বোঝা উচিত, এই জন্য বইয়ের ভাষায় এটাগুলো দিয়ে দিছি। এখন দেখো এটা হচ্ছে বইয়ের চিন্তা। এখন তুমি আরেকটা জিনিস মনে রাখো যে এই যে আমরা একটুখানি খেয়াল করো, এই যে এই এ বি সি এগুলো দিয়ে কি বুঝাইতেছি, এগুলো দিয়ে আমরা হচ্ছে ধার বুঝাইতেছি, বুঝতে পারছো? মানে এই বাহুটার একটা মানে বাহুটা যে কতটুকু সেটা বুঝাইতেছি। সাপোজ আমি যদি এখানে বলি এসি, এসি, তাহলে তুমি বুঝবা যে আচ্ছা এসি মানে কি এখান থেকে এই পর্যন্ত এই যে এতটুকু হচ্ছে এসি। বুঝছো? তো এইভাবে আমরা নামকরণ করতে পারি। যেমন এখানে দেখো আমি কোনো নামকরণ করিনি, জাস্ট তোমাদের এমনি বুঝাইছি। বাট নর্মালি যদি আমাদের তোমার কোশ্চেনে দেওয়া থাকে তাহলে অবশ্যই নামকরণ করা লাগবে। আমি এই বাহুটা বুঝাতে চাচ্ছি, এখন নামকরণ না করলে আমি কি বলবো? আমি কি ভূমি বলবো? হ্যাঁ আমি ভূমি বলতে পারি, যে এখানে যেহেতু কোণ আছে এটা আমি ভূমি বলতে পারি। ঠিক আছে, ধরে নাও কোণই দিয়ে দিইনি, ঠিক আছে। সো আমি ধরে নাও এইভাবে কোনো কোণ দিয়ে দিইনি, এভাবে একটা সমকোণ দিয়ে দিচ্ছি, একটা সমকোণী ত্রিভুজ দিয়ে দিচ্ছি। এখন এখানে থিটা কোথায় বা এরকম কোণ নির্দেশ করে বলি নেই, তখন তুমি আসলে বুঝতে তোমার জন্য টাফ হবে। এই জন্য আমরা করি কি, যে আমরা এখানে এটাকে নামকরণ করি এ বি, ধরে নাও সি। এখন আমি যদি তোমাকে বলি যে এ বি, তখন তুমি বুঝে যাবে যে ভাইয়া এই বাহুটার কথা বলতেছে। ঠিক আছে, এখন আমি তোমাকে যদি বলি ভাইয়া বিসি, তখন তুমি বুঝে যাবে ভাইয়া এই বাহুটার কথা বলতেছে। ঠিক আছে, এখন আমি যদি তোমাকে বলি এসি, তখন তুমি বুঝে যাবে ভাইয়া এই বাহুটার কথা বলতেছে। আমি এসি বললাম তখন তুমি বুঝে যাবে এটা, আমি এবি বললাম তখন তুমি বুঝে যাবে যে এটা, আর আমি বিসি বললাম তখন তুমি বুঝে যাবে এটা। বুঝতে পারছি? তো এইভাবে আমরা এটাকে এ বি সি এভাবে আমরা এইটাকে রাখি, বুঝতে পারছো? এ বি সি আকারে আমরা এটা রাখি। এখন এখানে কি দেওয়া আছে ভাইয়া? এখানে জাস্ট আর আচ্ছা আমরা তো বুঝলাম বাহু কীভাবে প্রকাশ করি আর কোণকে কীভাবে প্রকাশ করি। দেখো এইটাও যদি হচ্ছে আমাদের একটা কোণ হয় তাহলে আমরা এটাকে কোণ এ সি বি দিয়ে প্রকাশ করি। সহজ, একদম সহজ। যেটা কোণ হিসেবে নিব সেটা থাকবে মাঝখানে। ওকে, দেখো আমি যদি আবার আরেকটু বুঝাই, যেমন এটাকে কোণ হিসেবে রাখতে চাই আমি, তাহলে এটাকে নামকরণ করব কিভাবে বলো? তো ফার্স্ট অফ অল একটা কোণ সাইন দিব। দেখো এটা কোণ সাইন, কোণের মতো সাইন না, এটা হচ্ছে কোণ সাইন, এটা দিয়ে কোণ বোঝায়। এই সাইনটা দেখলেই বুঝবা এটা দিয়ে কি বোঝাচ্ছে, কোণ বোঝাচ্ছে। ঠিক আছে, এই কোণ সাইন। তো কোণ সাইনটা দিলাম। এবার আমি কোণ কাকে প্রকাশ করতে চাচ্ছি? এ কে। তাহলে কোন দিক থেকে কোন দিকে যাবো? আমি সি এ বিও যেতে পারি, বি এ সিও যেতে পারি। তো আমি যদি বি থেকে যাই তাহলে বি, মাঝখানে এ সি, তাহলে আমি এটা এভাবে কীভাবে লিখবো? বি এ সি সমান এইটারে যদি আমরা এভাবে রাখি, তবে এই পাশ থেকেও আসতে পারি, সি এ বি, একই জিনিস বোঝায়। বুঝছো? একই জিনিস বোঝায়, সি এ বি। এইরকম ভাবে চাইলে কোণকে কি করা যায়, ত্রিকোণমিতি মানে একটা কোণকে এভাবে প্রকাশ করা যায়। আশা করি এটা বুঝো তোমরা। এবার দেখো সি এ বি কোণের জন্য অতিভুজ। এখন তুমি আমাকে বলো, এই যে এটা জাস্ট এটাই লিখে আছে যে এই যে সি এ বি কোণ যদি এটা ধরো তাহলে অতিভুজ কোণটা বলো তো? এসি। এগুলো জাস্ট এখানে বলা আছে। দেখো সি এ বি কোণের জন্য অতিভুজ হচ্ছে এসি। সন্নিহিত বাহু কি বলো? যেহেতু এটা কোণ তাহলে সন্নিহিত বাহু কি এবি, এবং বিপরীত বাহু কি বলো তো? এই যে এটা হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে সিবি। তো সেম ভাবে এটার জন্য ওই একই কথা, বুঝতে পারছো? সো এটার জন্য ওই একই কথা, এই জিনিসগুলো এভাবে লিখা আছে। এখন দেখি তোমাকে আমি একটা ধরি, তুমি আমাকে বলবা যে সন্নিহিত বাহু কোনটা, বিপরীত বাহু কোনটা, এগুলো তুমি আমাকে বলবা। ওকে, সো আমি তোমাকে ধরি। সো আমি ধরে নাও এখানে একটা সমকোণী ত্রিভুজ নিলাম, নিয়ে এটাকে এরকম করে দিলাম, এরকম করে দিলাম। ঠিক আছে, তো তুমি বুঝতেই পারতেছো যে আচ্ছা আমি জাস্ট এই কোণটারে এইভাবে বলে দিলাম, সমকোণ কোণটা এটাও বলতেছি না। তো এখন তোমাকে সবার আগে সমকোণটা খুঁজে বের করতে হবে। তো তুমি এখানে দেখতেই পাচ্ছ যে ভাইয়া এই যে একটা আরেকটার উপর লম্ব, দেখে কি মনে হচ্ছে? কোথায় একটা আরেকটার উপর লম্ব? এই যে এটার উপর লম্ব, এইভাবে এটা মনে হচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি বলতো সমকোণ, যেটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই সমকোণের বিপরীতে কে আছে? এটা।
তাহলে আমাদের অতিভুজ কি হবে বলো? তাহলে আমাদের এই বাহুটা হবে কি বলতো? এই বাহুটা হচ্ছে গিয়ে অতিভুজ, এই বাহুটা হচ্ছে গিয়ে অতিভুজ। এখন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া ভূমি কোনটা আর লম্ব কোনটা, তুমি আমার উল্টা প্রশ্ন করতে হবে যে ভাই আপনি তো এখানে কোনো থিটাই দেন নাই, তাহলে থিটা না দিলে আমি ভূমি আমি বুঝছি যে ভাই এটা আমি বুঝা গেছে একটা এটার লম্ব, এটার বিপরীত, ওটা অতিভুজ আমি নিলে পাইলাম। এখন আমি যদি ভূমি আর লম্ব বের করতে চাই বা বিপরীত বাহু আর সন্নিহিত বাহু বের করতে চাই, তাহলে আমার তো লাগবে যে কোন কোণের সাপেক্ষে বের করবো, আমতাজে তো আর বের করতে পারবো না। তো তুমি আমাকে উল্টা প্রশ্ন করতে হবে যে ভাই কোন কোণের সাপেক্ষে। তো তখন আমি তোমাকে মনে করো বলে দিলাম যে ভাই তুমি এই কোণের সাপেক্ষে বের করো, এটা মনে করো হচ্ছে গিয়ে থিটা, এই কোণের সাপেক্ষে বের করো। তখন তুমি কি বলবো, আচ্ছা এটা যেহেতু অতিভুজ, এই যে এটা যেহেতু অতিভুজ, তাহলে ভাইয়া থিটাতে যেহেতু এখানে দিছে, তাহলে এইটা হবে যেহেতু থিটার সাথে এইটা, এটা তো অতিভুজ, থিটার সাথে কোনটা এইটা, তাহলে এটা হবে কি আমাদের ভূমি। তো এটা যদি ভূমি হয় তাহলে এটা তো ডেফিনেটলি লম্ব, এটা ওটা যদি ভূমি হয় এটা তো ডেফিনেটলি এটা কি হবে, লম্ব হবে। ওকে, এখন ভাইয়া যদি এটা চেঞ্জ করে আবার এখানে থিটা দিয়ে দিতাম, তাহলে এটা হয়তো ভূমি, ওই সাইডটা হয়তো লম্ব, আর অতিভুজ সবসময় একই থাকে, চেঞ্জ হয় না। যার সাপেক্ষেই ধরো অতিভুজ সবসময় কি ভাইয়া একই থাকে, চেঞ্জ হয় না। আশা করি তুমি এটা বুঝতে পারছো যে কিভাবে আমরা এই বাহুগুলোর নামকরণ করতেছি এবং নিতেছি। এবার দেখো কোন নির্দেশের জন্য আমরা গ্রিক বর্ণ ব্যবহার করি। আমরা এই যে দেখছি না কোন কোন কি, এই যে এই যে এই যে দেখো, এই যে এইটা হচ্ছে আমাদের ধরো একটা সমকোণী ত্রিভুজ হইলে এখানে কোণ পাইতেছি কয়টা, তিনটা। এই যে একটা সমকোণ, তো এটাকে চাইলে আমি আলফা দিয়ে প্রকাশ করতে পারি। এই যে একটা কোণ, এটাকে চাইলে আমি হচ্ছে একটা বিটা দিয়ে প্রকাশ করতে পারি। এটা একটা কোণ, এটাকে চাইলে আমি গামা দিয়ে প্রকাশ করতে পারি। বুঝতে পারছো? তো এগুলো কোণ না, এগুলো কোণ। এখন এই কোণের মান কত হয়, ডিগ্রিতে হয়, তাই না? আমরা জানি যে যদি আমাদের একটা বাহু এইভাবে এইভাবে থাকে তো সেটা হয় 0 ডিগ্রি। এটা যদি এরকম একটু উপরে উঠে হইতে পারে এটা 30 ডিগ্রি হবে। এটা যদি একদম খাড়া লম্ব হয়ে যায় তো এটা এখান থেকে এটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে, এরকম কোণ। তো এই কোণটাকে চাইলে আমি এটারে থিটা দিয়ে প্রকাশ করতে পারি এবং এটারে ধরে নাও আমি হচ্ছে আলফা দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে? আবার আরেকটা কোণ ধরো এই বরাবর এখান থেকে জাস্ট এই পর্যন্ত আসছে, তো এটা যদি 90 হয়, এটা মনে করো একটা 30, তো হইতে পারে এটা 120 ডিগ্রি। সো এই 120 ডিগ্রি এটাকে আমি চাইলে কি দিয়ে প্রকাশ করতে পারি, আচ্ছা গামা দিয়ে প্রকাশ করছি না, এই যে গামা দিয়ে প্রকাশ করতে পারি। বুঝছো? তাহলে এই কোণগুলাকে এইভাবে কি করা যাইতে পারে, প্রকাশ করা যাইতে পারে। বুঝতে পারছো? তাহলে কোণকে প্রকাশ করা হয় গ্রিক বর্ণমালা দিয়ে, এই কোণগুলোকে প্রকাশ করা হয় গ্রিক বর্ণমালা দিয়ে। আমি কি তোমাকে বুঝাইতে পারছি? তাহলে আমরা এই কোণগুলোকে, এখানে যে একটা ত্রিভুজে তিনটা কোণ আলফা বিটা আর গামা, এই কোণগুলোকে, কোণগুলোর তো একটা মান থাকে 30 ডিগ্রি 90 ডিগ্রি 120 ডিগ্রি, বাট নর্মালি চলক আকারে যদি আমি প্রকাশ করতে চাই তাহলে আমরা কি কি দিয়ে প্রকাশ করি, সিম্বল দিয়ে প্রকাশ করি। চলক আকারে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে আমরা প্রকাশ করি হচ্ছে সিম্বল দিয়ে। এই সিম্বলগুলোকে আমরা কি বলি, এই সিম্বলগুলোকে আমরা বলি হচ্ছে আলফা বিটা গামা, এগুলো আমরা বলি। বুঝতে পারছো? সিম্বলগুলোকে ভাইয়া কি বলি, সিম্বলগুলোকে বলি হচ্ছে আলফা বিটা গামা। কি কি আছে দেখো, 6টা গ্রিক লেটার নর্মালি ম্যাথমেটিকে ব্যবহার করা হয়। একটা হচ্ছে কি এই যে আলফা দেখতে পাচ্ছ, ঠিক আছে? আমি বলি তোমাকে এই 6টা কি কি। এই যে এইটা হচ্ছে আমাদের আলফা, এইটা হচ্ছে আমাদের বিটা, এটা হচ্ছে আমাদের গামা, এটা হচ্ছে আমাদের থিটা, এটা হচ্ছে আমাদের ফাই, আর এটা হচ্ছে আমাদের ওমেগা। বুঝতে পারছো? এই যে 6টা লেটার দেখতেছো, এই 6টা লেটার আমরা হচ্ছে গ্রিক লেটার, আমরা কোণকে প্রকাশ করার জন্য ব্যবহার করি। এই 6টা গ্রিক লেটার আমরা কোণকে প্রকাশ করার জন্য ব্যবহার করি। আর এগুলো কোণের মানে কোণে, ত্রিভুজের কোণে কিভাবে আসে, এরকম ভাবে যে এটারে আলফা, এটারে বিটা, এটারে গামা। সো একটু আগে আমি কি ধরতেছিলাম বলতো, একটু আগে আমি যে এটারে কি ধরতেছিলাম, থেটা, তো থেটাও ইউজ হয়, বুঝছো না? এরকম আর কি। সেই কোণের নামকরণ করার জন্য এই লেটারগুলো ইউজ হয়। এগুলো হচ্ছে গ্রিক লেটার, মনে রাখবা গ্রিক লেটার। তো এখানে লেখা আছে, ভাইয়াও দেখা দিলাম। এবার আসো সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে ভাইয়া সূক্ষ্মকোণ কথাটা কেন আসলো, এটা তোমাদের প্রথম প্রশ্ন। দেখো আমি তোমাকে বলি, তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে, যে কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট সেটাকে আমরা কি বলি, সূক্ষ্মকোণ। এখন আমি যদি একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ নেই, এখন আমি যদি একটা সমকোণী ত্রিভুজ নেই, এখানে নিলাম একটা সমকোণী ত্রিভুজ, এইটা তো সমকোণ, এটা তো সমকোণ, তাহলে এটার মান কত, এটার মান 90 ডিগ্রি। তো এখন আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। তো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এইটা আর এটার যোগফল 90 ডিগ্রি হবে। হইতে পারে যে এটা মনে করো 30 ডিগ্রি আর এটা ধরো হচ্ছে গিয়ে 60 ডিগ্রি, যে কোনো একটা তো 90 ডিগ্রি হইতে পারে না। বুঝতে পারছো? তোমাকে বুঝতে হবে যে যে কোনো একটা, যেহেতু এই ওটা একাই 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটা অবশ্যই 90 ডিগ্রি থেকে কি হবে, কম হবে। বুঝছো? তাহলে যেহেতু এটা একাই 90 ডিগ্রি, তাহলে এই দুইটা অবশ্যই 90 ডিগ্রি থেকে কম হবে। তাহলে এই যে এই দুইটাই হচ্ছে আমাদের কি, সূক্ষ্মকোণ। আচ্ছা, এই দুইটাই হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। এটা জাস্ট লিখে রাখো, এইটা আর হচ্ছে এটা, এই দুইটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ।
এই দুইটাই হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। এখন এই সূক্ষ্মকোণগুলোর ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমরা আলোচনা করব। তো এটা একটু লিখে রাখো, এটা আমি একটু মুছে ফেলবো, বুঝছো? ওকে, সো আশা করি এটা তুলে ফেলছো। সো এটা আমাদের মেইন আলোচনার বিষয় না, সো এটা আমি মুছে ফেলতেছি। তো এখন আমরা দেখি সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন ত্রিকোণমিতিক অনুপাত কথাটা আমরা বুঝবো, খুবই ভালো মতো বুঝবা, এটাই মেইন জিনিস, এটাই মেইন জিনিস। কে সো আমরা এখন দেখতেছি ভাইয়া, কি দেখতেছি? সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত কথাটার মানে কি? আচ্ছা, আমি আগে এটার একটু নামকরণ করি। এটার নাম দিলাম মনে করো পি, এটার নাম দিলাম মনে করো ও, আর এটার নাম দিলাম এম। এখন এটার নাম আমি যে কোনো কিছু দিতে পারি, আমার মন চাইছে আমি পিও এম দিব, তো আমি পিও এম দিলাম, কোনো সমস্যা নাই। তো এটা আমি দিলাম কি পিও এম। সো এখন এটার আমি একটু নামকরণ করে এটাকে হচ্ছে একটু থিটাও ধরে নিই, একটু এটাকে একটা কোণও ধরে নিই, যে এইটাকে হচ্ছে আমি থিটা কোণটা ধরলাম, সেটা ধরো আমাদের থিটা কোণ। আর এটা তো দেখতেই পাচ্ছ যে এটা সমকোণ, এটা তো দেখতেই পাচ্ছ যে এটা কি সমকোণ, ঠিক আছে? এবং এটা হচ্ছে আমাদের থিটা, এটাকে আমরা থিটা ধরছি। তাহলে এই যে এটা হবে আমাদের কি বলতো ভূমি, এটা হবে আমাদের ভূমি, এটা হবে কি আমাদের বলতো লম্ব, এটা হবে আমাদের লম্ব, এবং এটা হবে আমাদের কি বলতো অতিভুজ, এটা আমাদের হবে হচ্ছে গিয়ে অতিভুজ। সো আমরা এইভাবেও লিখতে পারি যে আমাদের এই যে লম্ব, এই লম্ব, আমি অতিভুজ দিয়ে শুরু করি, তাহলে আমরা এটাও বলতে পারি যে আমাদের যে অতিভুজ আছে, আমাদের যে অতিভুজটা আছে সেই অতিভুজটা হচ্ছে গিয়ে ওপি। আমাদের যে অতিভুজটা আছে সেই অতিভুজটা হচ্ছে কি ওপি। আমাদের যে লম্ব আছে, আমাদের যে লম্ব, এই লম্বটাকে আমরা কি বলতে পারি? এই লম্বটা আমরা বলতে পারি হচ্ছে গিয়ে পিএম, ঠিক আছে? আমাদের এই যে লম্বটাকে আমরা বলতে পারি হচ্ছে পিএম। এবং আমাদের যে ভূমি, এই ভূমিটার আমরা নামকরণ করতে পারি হচ্ছে গিয়ে ওএম। ভূমিটার আমরা নামকরণ করতে পারি হচ্ছে ওএম। আমার কথা বুঝাইতে পারছি বলো তো? এই যে একটা ত্রিভুজ নিছি, ওটা যদি আমাদের থিটা হয় তাহলে ওটাকে আমরা থিটা ধরছি, তাহলে থিটার বিপরীতটা হচ্ছে লম্ব, থিটার সাথেটা হচ্ছে ভূমি, আর আমাদের যে সমকোণ, সমকোণের বিপরীতটা হচ্ছে অতিভুজ। তো এটাকে আমরা নামকরণ করছি কি কি দিয়ে? ওপি দিয়ে, পিওএম দিয়ে। তাহলে ওপি হচ্ছে আমাদের অতিভুজ, আর পিএম হচ্ছে আমাদের লম্ব, আর ওএম হচ্ছে আমাদের ভূমি। এভাবে আমরা নামকরণ করে ফেলছি। সো নামকরণ আমরা করছি। এবার আমরা দেখব ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে তুমি আমাকে বলো অনুপাত এই কথাটার মানে কি? ত্রিকোণমিতি তো বুঝতে পারছো যে ত্রিকোণমিতি মানে তিন কোণ নিয়ে আলোচনা করবে। অনুপাত এই কথাটার মানে কি বল? অনুপাত এই কথাটার মানে কি ভাগ না? অনুপাত এই কথাটার মানে কি বলতো ভাইয়া? এই কথাটার মানে হচ্ছে ভাগ না? অনুপাত মানে কি? এইটা একটা ভাগ। এখন আমার এই ত্রিকোণমিতিতে অনুপাত বলতে কিসের অনুপাত বোঝায়? আমরা বুঝবো হচ্ছে বাহুর অনুপাত বোঝায়। বাহুর অনুপাত। দেখো ওই তিনটা বাহু থেকে দুইটা করে নিয়ে 6টা কম্বিনেশন বানানো যায়। তাইলে এই জন্য আমাদের ত্রিকোণমিতিক অনুপাত আসে 6টা। কথাটা বুঝি নাই, বুঝার দরকার না, আগে একটুখানি তাকাও। ধরে নাও তোমার মন চাইছে ভাই আমি এই বাহুটারে ওই বাহুটা দিয়ে ভাগ করব। কোন বাহুটারে? মনে করো এই যে ওএম দিয়ে আমি ওপি কে ভাগ করব। তোমার মনেই চাইতেই পারে যে আমি, দেখো তোমার মনে চাইছে যে ভাই আমি করব কি, আচ্ছা এই বাহুর দৈর্ঘ্য, এগুলো কিন্তু বাহু, এই বাহুগুলোর একটা দৈর্ঘ্য থাকতে পারে, যেমন এই ওপি, এটার একটা দৈর্ঘ্য থাকতে পারে, ধরো এই যে 4 সেন্টিমিটার থাকলো, ঠিক আছে? আচ্ছা ওপি না, এই ওপি ধরো হচ্ছে 5 সেন্টিমিটার থাকলো, ঠিক আছে? আর এই যে লম্ব যেটা, এটারে আমি মনে করো হচ্ছে 3 সেন্টিমিটার নিলাম, হ্যাঁ? আর এই যে ভূমি যেটা, সেটাকে আমরা 4 সেন্টিমিটার, এগুলো কিন্তু একটা বাহু, হ্যাঁ? নর্মালি এই যে কলমটাও একটা বাহু হইতে পারে যে ওএম, এই যে কলম দিয়ে আমি একটা ওএম বানাইলাম, হইতে পারে। এগুলো কিন্তু বাহু, এগুলোর হচ্ছে আমরা দৈর্ঘ্য পরিমাপের একক দিয়ে মাপি। ওকে, সো দেখো এরকম আর কি। সো এই বাহুগুলার অনুপাত হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত মানে কি? বাহুর অনুপাত, বুঝতে পারছো? বাহুর অনুপাত। আর অনুপাত কথাটার মানে কি? অনুপাত কথাটার মানে হচ্ছে ভাগ। এখন আমি তোমাকে বলি যে আমরা অনুপাত বের করবো। এখন তোমার মন চাইছো যে ভাই অনুপাত মানে হলো বাহুর অনুপাত, তোমার মন চাইছে যে ভাই, আমার মন চাইছে আমি ওএম কে ওপি দিয়ে ভাগ করে ফেলবো, করো। তোমাকে কেউ মানা করছে? তোমার মন চাইছে যে ভাই আমি ওএম কে ওপি দিয়ে ভাগ করে ফেলবো, এটাই একটা অনুপাত, বাহুর অনুপাত। ওএম কে তোমার মন চাইছে আমি ওপি দিয়ে ভাগ করে ফেলবো, এটা একটা বাহুর অনুপাত। তুমি যদি খেয়াল করো তো এই বাহুটার একটা নামকরণ করা হয়, সেটাকে বলা হয় সাইন থিটা। থিটা কোণের সাপেক্ষে এটাকে বলা হয় সাইন থিটা। এটা কিভাবে আসে বা কিভাবে তুমি মনে রাখবে আমি বলতেছি, বাট আমি তো জানি যে নামকরণগুলো কিভাবে করছে। এখন তোমার মন চাইছে যে ভাই আমি করব কি, আমি হচ্ছে ভাইয়া আমি পিএম কে ওপি দিয়ে ভাগ করব, ভাইয়া আমি হচ্ছে পিএম কে, আচ্ছা দাঁড়াও তুমি কি ঠিক লিখছি, ওএম কে ভাগ করতেছিলাম হচ্ছে ওপি দিয়ে, এটা কস থিটা, এটার নাম হয়ে যাবে কস থিটা, এটার নাম হয়ে যাবে কস থিটা। হ্যাঁ, এই অনুপাতটাকে আমরা বলি হচ্ছে কস থিটা। যে ওএম কে আমরা
OM কে আমরা হচ্ছে OP দিয়ে ভাগ করব। হ্যাঁ, ভূমি বাই অতিভুজ, তাহলে এটার নাম হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে cos থিটা। এখন তোমার মনে হয়েছে যে ভাইয়া আমি PM কে OP দিয়ে ভাগ করব, তোমার এটাই মনে হলো যে ভাই আমি করব কি, আমি হচ্ছে PM যে বাহুটা আছে আমাদের, মানে PM এই বাহুটারে আমি হচ্ছে এই বাহুটা দিয়ে ভাগ করব। PM যে বাহুটা আছে সেই বাহুটারে আমি হচ্ছে OP দিয়ে ভাগ করব। তো এটারও একটা নাম আছে, সেই নামটারে আমরা বলতেছি হচ্ছে গিয়ে সাইন থিটা। সাইন থিটা দেখো, PM বাই OP, PM বাই OP, PM বাই OP মানে কি বলতো, অতিভুজ বাই PM বাই OP মানে হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ। দেখো PM বাই OP মানে কি, PM মানে কি আমাদের, PM মানে আমাদের কি লম্ব, আর OP মানে কি অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, এটার নাম দেওয়া হয়েছে গিয়ে সাইন থিটা। এখন তোমার মনে হলো ভাই আমি এই PM কে OM দিয়ে ভাগ করো, তোমার মনে হয়েছে যে ভাইয়া আমি এই PMটাকে OM দিয়ে ভাগ করবো, বা এইটাই কিন্তু অনুপাত। দেখো তুমি চাইলে এটাকে লিখতে পারো PM অনুপাত OM, বুঝতে পারছো, এটাই হচ্ছে অনুপাত। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত কি, অনুপাতগুলা কি, জাস্ট দুইটা করে বাহু নিয়ে ওদের ভাগফল। অনুপাত জিনিসটা কি, দুইটা বাহু নিয়ে ওদের ভাগফল। এখন এই PM বাই OM এটার একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে থিটা কোণের সাপেক্ষে, এটাকে দেওয়া হয়েছে গিয়ে টেন থিটা, বুঝতে পারছো। এখন ভাই আমি বুঝলাম, তো এরকম ভাবে কয়টা কম্বিনেশন বানাইতে পারবা, এই তিনটা থেকে দুইটা করে ভাগ করে 6টা কম্বিনেশন বানাইতে পারবা। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত কয়টা, 6টি। তাহলে আমরা লিখি যে ত্রিকোণমিতিক অনুপাত 6টি। কেন 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 6টি? কারণ আমার দুইটা করে বাহু নিয়ে ভাগ করব, এরকম ভাবে কয়টা কম্বিনেশন বানাইতে পারো, যেমন OM কে ভাগ করলো OP দিয়ে, এরকম 3টা কম্বিনেশন হয়েছে। তো এগুলোকে উল্টায় দিলে আরও 3টা কম্বিনেশন হবে। তাহলে এই জন্য হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি, 6টি। তো এখন এই 6টি ত্রিকোণমিতিক অনুপাতকে কিভাবে লেখা হয়, কিভাবে নামকরণ করা হয়, সেটা আমি তোমাকে শেখাচ্ছি। কিভাবে মুখস্থ রাখবো, আমি তো এগুলো মুখস্থ আছে না। আমি OM বাই OP দেখছি, বলে দিচ্ছি cos থিটা। আমি PM বাই OP দেখছি, বলে দিচ্ছি ভাই এটা সাইন থিটা, এই অনুপাতটাকে সাইন থিটা বলে। PM বাই OM বলছি, এই অনুপাতটাকে আমরা বলছি হচ্ছে টেন থিটা। আর মজার বিষয় হচ্ছে এগুলো এমনভাবে সেট করা, এমনভাবে ম্যাথমেটিশিয়ান যেটা বানাইছে, তুমি খুবই অবাক হবা যে কীভাবে বানাইছে ভাইয়া। এই থিটার মান যদি তুমি বসাও, তাহলে এই যে ট্যানের ভেতরে যদি তুমি থিটার মানটা বসাও, থিটা মনে করো 30 ডিগ্রি, তাহলে তুমি যেই মানটা পাবা, এই PM কত, এই PM হচ্ছে 3, আর ওই যে OM কত, OM হচ্ছে গিয়ে 4, তাহলে 3/4কে ভাগ করলে আর ট্যানের মধ্যে এই থিটাটা বসাই দিলে একই জিনিস পাবো। ম্যাথমেটিশিয়ানটা এমনভাবে এটারে বানাইছে, বুঝতে পারছো। সো এটা আমরা একটু পরে দেখবো, যে এটা তো তুমি আর বের করতে পারো না, এটা ক্যালকুলেটর ইউজ করতে হবে। সো এটা আমরা একটু পরে দেখি। আগে তোমাদের আমি বলি যে ভাইয়া ত্রিকোণমিতিক অনুপাত আমরা কয়টা পাইলাম বলো, এই বাহুগুলা একটাকে ভাগ করে কয়টা কম্বিনেশন বানানো যায়, 6টা। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত আমাদের কয়টা, 6টি। তাহলে লিখো ত্রিকোণমিতিক অনুপাত কয়টি, 6টি। ত্রিকোণমিতিক অনুপাত টোটাল কয়টা বলো, ত্রিকোণমিতিক অনুপাত 6টি। সো ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে গিয়ে 6টি। ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি। সেই 6টি অনুপাত কি কি ভাইয়া, সেই 6টি অনুপাত কি কি আমি তোমাকে জাস্ট একটুখানি লিখে দিই। 6টি অনুপাত, একটা হচ্ছে গিয়ে সাইন থিটা, ঠিক আছে, আরেকটা হচ্ছে গিয়ে সাইন থিটার বিপরীত হচ্ছে, আচ্ছা একটা হচ্ছে সাইন থিটা, একটা হচ্ছে গিয়ে ট্যান থিটা, আরেকটা হচ্ছে গিয়ে কি কট থিটা, ট্যান থিটা, আর হচ্ছে দাঁড়াও সাইন থিটা, আরেকটা হচ্ছে গিয়ে কস থিটা, আরেকটা হচ্ছে গিয়ে তোমার ট্যান থিটা, বুঝতে পারছো। এই সাইন থিটা ঠিক বিপরীত, এটা হচ্ছে গিয়ে কোসেক থিটা। সাইন থিটার ঠিক বিপরীত কোসেক থিটা, আর এই যে দেখো কস থিটার ঠিক বিপরীত, সেটা হচ্ছে গিয়ে সেক থিটা, অ্যান্ড টেন থিটার ঠিক বিপরীত, সেটা হচ্ছে গিয়ে কট থিটা। মানে 3টা অনুপাত, ওই 3টাকে যদি উল্টায় দেয় তাহলে আরও 3টা অনুপাত, টোটাল কয়টা অনুপাত, 6টা অনুপাত, বুঝতে পারছো। এখন এই জিনিসটা মনে রাখবো কিভাবে ভাইয়া, কোনটা দিয়ে কোন অনুপাত বোঝায়, লম্ব বাই ভূমি কখন, ভূমি বাই লম্ব কখন, এগুলো মনে রাখবো কিভাবে সেটাকে আমরা দেখি। বাট আমরা এখানে বুঝছি কিনা, ত্রিকোণমিতিক অনুপাত কয়টা, 6টা। সেই 6টা কি কি, এই যে দেখো, এই যে সাইন থিটা, কস থিটা, টেন থিটা, এই 3টার উপর উল্টাটা কি, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। কয়টা অনুপাত হলো টোটাল, 6টা। সাইন থিটার উল্টা কোসেক থিটা, কস থিটার উল্টা সেক থিটা, সেক টেন থিটার উল্টা কট থিটা। এখন উল্টা বলতে কি বুঝাইতেছেন ভাই, উল্টা বলতে কি বুঝাইতেছেন সেটা আগে বোঝানোর আগে তোমাকে আমি বলি যে ভাই এগুলোরে মনে রাখবা কেমনে, এগুলোকে মনে রাখবো কিভাবে ভাইয়া, এগুলোকে মনে রাখবো কিভাবে। সাইন থিটা যে কোসেক, মানে সাইন থিটা যে আপনি লিখলেন যে এই সাইন থিটার অনুপাতটা কি, এটা তো ফিক্সড, এটা তো আমি চেঞ্জ করতে পারবো না। তোমার এটা মনে রাখার জন্য যে একটা ইয়াটা মনে রাখো, লতি ভূতি লোভ, এই কথাটা অনেকে তোমাকে বলবে হচ্ছে টেরা লম্বা ভূত, কবরে ভূত আছে, এগুলো দিয়েও শিখে অনেকে। বাট আমার কাছে এটা খুবই ইজি লাগে, যে সেটা হচ্ছে দেখো, বা তুমি ওটা মনে রাখতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে যে সাইনের জন্য, হ্যাঁ সাইনের জন্য যে কি সাগরের লবণ অনেক, এটা মুখস্থ করায়।
সাগরে লবণ অনেক, মানে হচ্ছে সাইন থিটার জন্য লম্ব বাই অতিভুজ। ওইভাবে লিখবো, ওইভাবেই শিখিয়ে দিই। দেখো একভাবে তুমি শিখতে পারো হচ্ছে লতি ভূতি লঘু, এভাবে শিখতে পারো। সো তুমি জাস্ট একবারে শিখতে পারো লতি ভূতি লঘু, এই তিনটা কথা মনে রাখতে পারো। এই যে দেখো লতি, আর হচ্ছে এই যে ভূতি, আর হচ্ছে গিয়ে লঘু, এইটা মনে রাখতে পারো। ঠিক আছে, লতি ভূতি লঘু। আমি বলতেছি লতির ক্ষেত্রে মনে রাখবা, লতির ক্ষেত্রে মনে রাখবা সাইন থিটা, লতির ক্ষেত্রে মনে রাখবা সাইন কস টেন, ওই সিরিয়ালটা সাইন কস টেন আমি এইভাবে সিরিয়ালে লিখছি। ভূতির ক্ষেত্রে মনে রাখবা হচ্ছে কস থিটা, ভূতির ক্ষেত্রে মনে রাখবা হচ্ছে কস থিটা। আর লঘু এটার ক্ষেত্রে মনে রাখবা হচ্ছে গিয়ে ট্যান থিটা। ঠিক আছে, লঘু এটার ক্ষেত্রে মনে রাখবা হচ্ছে ট্যান থিটা। তো এখন সাইন থিটার জন্য তাহলে এই যে সাইন থিটার জন্য কি মনে রাখবা, লতি। লতি মানে কি বলো তো, লতি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ থাকলে, লম্ব বাই অতিভুজ এইটার মানে কি, লম্বরে আমরা কি ধরছি বলো, লম্ব হচ্ছে আমাদের পিএম, তাহলে এটা এভাবেও লিখতে পারো যে পিএম বাই হচ্ছে অতিভুজ আমরা কি ধরছি ওপি, এটাও বলতে পারো তুমি। ঠিক আছে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি আসতেছি আমরা, লম্ব বাই অতিভুজ পাইতেছি। এটাই হচ্ছে দেখো লতি, মানে লম্বর ল আর অতিভুজের তি, তাহলে এখান থেকে মনে রাখতে পারো লতি। তাহলে সাইন থিটার জন্য মনে রাখবা লতি, তাহলে লম্ব বাই অতিভুজ থাকলেই মনে রাখবা এটা সাইন থিটা। তাহলে ভূতি কি, ভূমি বাই অতিভুজ। তাহলে আমি যদি দেখি এই যে কস থিটার জন্য কি মনে রাখবো, ভূতি। তাহলে কস থিটার জন্য মনে রাখবো হচ্ছে ভূতি, তাহলে ভূতি বাই ভূতি। কস থিটার জন্য মনে রাখবা ভূতি, বাট ভূতি তো লিখবা না, আমি আবার ভূতিই লেখা ফেলাইতেছি। তাহলে ভূতি হচ্ছে গিয়ে ধরো ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, ভূমি বাই অতিভুজ। তাহলে সাইন থিটার জন্য হচ্ছে লতি, লম্ব বাই অতিভুজ। কস থিটার জন্য হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো তুমি এটাও এভাবে লিখতে পারো যে ওএম বাই ওপি, সো এটাকে লিখতে পারো হচ্ছে ওএম বাই ওপি, এভাবেও লিখতে পারো যে ওএম বাই ওপি। তাহলে আমরা কি পাইলাম, লতি ভূতি। আরেকটা আমাদের কি আছে, টেন থিটার জন্য কি মনে রাখতে বলছিলাম বলতো, লঘু। এখানে থিটা কেন নিচ্ছি, এই যে এটার সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে, বুঝতে পারছো? থিটা যদি চেঞ্জ হয়ে যায় এগুলো কিন্তু সিনারিও কি চেঞ্জ হয়ে যাবে, কারণ লম্ব আর ভূমি তো চেঞ্জ হয়ে যাবে, তাহলে এগুলাও কিন্তু কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এটা তো বুঝতেছো যে থিটা যদি চেঞ্জ করো তাহলে লম্ব আর ভূমি চেঞ্জ হবে, তাহলে এই অনুপাতগুলোও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। বাট ওই থিটা যখন ফিক্সড, এই অনুপাতগুলো ফিক্সড। তো টেন থিটা ইকুয়াল টু কি, লঘু। তাহলে লঘু মানে কি তুমি মনে রাখবা, লম্ব বাই ভূমি। লঘু মানে কি তুমি মনে রাখবা, লম্ব বাই ভূমি। এই তিনটা মেইন, কারণ এই তিনটা জানলে পরের তিনটা তো হচ্ছে গিয়ে এদের উল্টা, খালি উল্টায় দিব আমরা। ঠিক আছে, তো এই সাইন থিটা ইকুয়াল টু আসছে কি, সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ। এখন আমরা যদি কসেক থিটার জন্য এটা শিখি, কসেক থিটা, তাহলে কোসেক থিটা কি হবে বলো, সাইন থিটা হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা কি হবে, এই যে কোসেক থিটা, তাহলে এটা তো বুঝাই যায় লম্ব বাই অতিভুজ, লতি লম্ব বাই অতিভুজ, আর এটা কি হবে, তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই হচ্ছে ভূমি, আর তো কিছু না, অতিভুজ বাই ভূমি। সো এটা ওইটার উল্টা যাবে, তো ওপি বাই পিএম হবে, এটা কি হবে, উপরে যাবে ওপি, নিচে থাকবে হচ্ছে কি পিএম। ওকে, এই যে ওপি বাই পিএম, কোসেক থিটা। এখন যদি কস থিটার উল্টা কি বলতো, সেক থিটা, তাহলে সেক থিটা, কস থিটার জন্য তুমি জানছো হচ্ছে ভূতি, তাহলে এটা হচ্ছে কি ভূমি বাই অতিভুজ ছিল, তাহলে এটা কি হবে বলো, এটা হবে গিয়ে হচ্ছে অতিভুজ বাই হচ্ছে গিয়ে ভূমি, অতিভুজ বাই হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি আমাদের সেক থিটা। এখন টেন থিটার উল্টা কি বলো, কট থিটা, তাহলে কট থিটা, তো এটাও চাইলে আমরা এভাবে লিখতে পারি যে এটা উল্টায় যাবে, ওপি উপরে চলে যাবে, ওএম নিচে চলে আসবে, তাহলে ওপি উপরে চলে গেল আর হচ্ছে ওএম নিচে চলে আসছে, এরকম আর কি। ঠিক আছে, সেক থিটা এটা হচ্ছে কি অতিভুজ বাই ওপি বাই ওএম। এখন টেন থিটা, এই টেন থিটা এটা হয়ে যাবে কি বলতো, কট থিটা, এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে কট থিটা। তো কট থিটা, এই কট থিটা আবার কি হবে বলো, এই কট থিটা আবার এই যে টেন থিটার উল্টা, তাহলে এটা কি হবে, ভূমি বাই লম্ব। টেন থিটার জন্য হচ্ছে লঘু, তাহলে কট থিটার জন্য কি ভূমি বাই লম্ব। তো এটা আমাদের কি আসবে, দেখো এটা হচ্ছে আমাদের ভূমি, এই যে ভূমি বাই লম্ব, দেখছো বাহুগুলার ভাগফল আর কিছুই না, ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে জাস্ট বাহুগুলার ভাগফল আর কিছুই না। তাহলে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি আমাদের কত বলো, এটা উল্টা যাবে। আচ্ছা এখানে আমরা লিখি নাই, তাহলে আমরা এখানে একটুখানি লিখি, ভূমি হচ্ছে আমাদের, আচ্ছা লম্ব বাই ভূমি পিএম বাই ওএম ছিল আমাদের, এখানে হচ্ছে পিএম বাই ওএম, আর এখানে হবে কি বলতো, ওএম বাই পিএম। ঠিক আছে, কট থিটা, এগুলো মুখস্থ রাখতে হবে একদম ভালো মতো। ওকে, তো সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, ভূতি, কস থিটা ভূমি বাই অতিভুজ, সেক থিটা অতিভুজ বাই ভূমি, লঘু
টেন থিটা লঘু লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা ভূমি বাই লম্ব। এভাবে মুখস্থ রাখতে হবে এগুলাকে, বুঝছো? এগুলো মুখস্থ হয়েছে বলো? আমরা কি পাইলাম? টেন থিটা করে এইভাবে তুমি হচ্ছে লতি বুতি লঘু দিয়ে মনে রাখতে পারো। আর আরেকটা সংজ্ঞা ছন্দর মাধ্যমে তুমি এটাকে মনে রাখতে পারো, সেটা আমি তোমাকে একটুখানি বলে নিই। আচ্ছা, এখানে আগে দেখো ওই জিনিসগুলো এখানে লেখা আছে, বুঝতে পারছো? আর এখানে আরেকটা জিনিস লেখা আছে, দেখো এই যে সাইন থিটাকে আমরা সংক্ষেপে লিখছি, বাট এটার ফুল ফর্ম হচ্ছে এই যে সাইন। এটা তুমি মনে রাখতে পারো, বুঝছো? এগুলো জাস্ট আমি যেভাবে তোমাকে বুঝাইছি ওইভাবে ওটাকে বলা আছে, একটু বাংলায় বলা আছে তোমাদের বইয়ের ফর্মেট এটা। তো তুমি জাস্ট এই সাইনের ফুল ফর্ম হচ্ছে এটা, কোসাইনের ফুল ফর্ম হচ্ছে এটা, জানা লাগবে এগুলো এমসিকিউতে আসে। ট্যান থিটার ফুল ফর্ম হচ্ছে ট্যানজেন্ট, কটেনজেন্টের ফুল ফর্ম হচ্ছে এই যে কট থিটার ফুল ফর্ম হচ্ছে কটেনজেন্ট, ঠিক আছে? কটেনজেন্ট। আর সেক থিটার ফুল ফর্ম হচ্ছে সেকেন্ড, ঠিক আছে? সেকেন্ড। আর কোসেক থিটার ফুল ফর্ম হচ্ছে কোসেকেন্ড। এই ফুল ফর্মগুলো একটুখানি জানবা থিটা কোণের সাপেক্ষে, বুঝছো? সো এই থিটা তো কোণের পরিমাণ নির্দেশ করে, এটা তোমরাই জানো, তোমরা আগে থাকতেই জানো। সো এই যে থিটা মানে এই যে আমাদের শর্ট ফর্মগুলোর লং ফর্মগুলো একটুখানি জানবা, হ্যাঁ? যে সাইন থিটার ফুল ফর্ম কি সাইন, কোস থিটার ফুল ফর্ম হচ্ছে কোসাইন, এগুলো একটুখানি জানবা। আর আমি তোমাদের কি শিখাইতে চাইছি? আমি তোমাদের শিখাতে চাইছি যে ওই যে আমি তো তোমাকে একভাবে শিখাইছি হচ্ছে লতি ভূতি লঘু দিয়ে শর্টকাটে মনে রাখার ট্রিক। এবার আমি তোমাকে আরেকভাবে বলবো, সেটা হচ্ছে ওই যে প্রথম হচ্ছে সাইন থিটার জন্য, ঠিক আছে? সাগরে লবণ অনেক, এভাবে এই কথাটা মনে রাখবা। তো এই যে সাগরে লবণ অনেক, অনেক লবণ সাগরে, তাই না? সাগরে তো অনেক লবণ। তো সাগরে লবণ অনেক, তাহলে সাগর দিয়ে মনে রাখবো হচ্ছে গিয়ে সাইন থিটা। তাহলে সাইন থিটাকে একটু লবণ দিয়ে মনে রাখবা। উপরে হবে লম্ব, নিচে হবে গিয়ে অতিভুজ। ও দিয়ে মনে রাখবো হচ্ছে অতিভুজ, ঠিক আছে? লম্ব বাই অতিভুজ, বুঝছো? তো সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কস থিটা কি হবে? অতিভুজ বাই লম্ব। এটা তো আর লেখার দরকার নেই, তাই না? তাহলে সাগরে লবণ অনেক এক নাম্বারটা আমরা পাইলাম, সাগরে লবণ অনেক। 2 নাম্বারটা আমরা কি পাবো? 2 নাম্বারটা হচ্ছে আমাদের কবরে ভূত অনেক, ঠিক আছে? তাহলে এই যে দেখো এরপরে 2 নাম্বারটা আমরা দেখবো কবরে আবার ভূত থাকে, তাই না? তাহলে কবরে ভূত অনেক, এটা দিয়ে কি মনে রাখবা? কবর দিয়ে মনে রাখবো হচ্ছে কস থিটা, তো কস থিটা ইকুয়াল টু তুমি কি পাবা? ভূত অনেক। তাহলে ভূত মানে হচ্ছে গিয়ে দেখো, ভূত দিয়ে তুমি মনে রাখতে পারো হচ্ছে ভূমি, আর অনেক দিয়ে তো তুমি মনে রাখবো হচ্ছে অতিভুজ, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে কস থিটা। 3 নাম্বারটা হচ্ছে গিয়ে প্রো লেভেলের, হ্যাঁ? তো এটা হচ্ছে গিয়ে টেরা লম্ব ভূত, ঠিক আছে? টেরা লম্ব ভূত। তাহলে ভূত হচ্ছে গিয়ে টেরা আর লম্ব, বুঝছো? একটা ভূত আছে, সেই ভূতটা হচ্ছে টেরা এবং হচ্ছে গিয়ে লম্ব। তো টেরা দিয়ে তুমি মনে রাখবো হচ্ছে ট্যান থিটা, আর লম্বভূত এটা দিয়ে মনে রাখবো হচ্ছে লম্ব বাই ভূমি। এই লম্বভূত এটা দিয়ে তুমি মনে রাখবো হচ্ছে লম্ব বাই ভূমি। এইভাবে শর্টকাটে ছন্দমন্দর সাহায্যে, ছন্দমন্দে করি আনন্দ, এভাবে ছন্দর মাধ্যমে আনন্দ করতে করতে তুমি এগুলোরে মনে রাখবা, ঠিক আছে? এগুলোকে ডেফিনেটলি তোমাকে কি করতে হবে? মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো ডেফিনেটলি তোমাকে মনে রাখতে হবে। এখন আমরা এই সংজ্ঞাগুলোকে এক লাইনের মাধ্যমে মনে রাখার চেষ্টা করবো যে কি কি মনে রাখা লাগতে পারে। সো আমরা একটা জিনিস এবার দেখো এখানে আমরা একটা জিনিস এখানে আমি একটু সামারাইজিং করে তোমাদের একটা জিনিস আমি তোমাদের দেখাই। এখানে তো আমরা কবরে ভূত অনেক, টেরালম্ব ভূত অনেক কিছু দেখছি, তো এটা সাইডে থাক। এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো যে ফর্মুলা আকারে আমাদের কি কি মনে রাখা লাগতে পারে, ঠিক আছে? দেখো ফর্মুলা আকারে আমাদের কি কি মনে রাখা লাগতে পারে কি ডেফিনেটলি মনে রাখা লাগবে, আদারওয়াইজ হবে না। ফর্মুলা আকারে আমাদের কি কি মনে রাখা লাগবে সেই জিনিসটা এখন আমরা দেখব। ফর্মুলা আকারে আমাদের কি কি মনে রাখা লাগবে, ঠিক আছে? ফর্মুলা আকারে আমাদের কি কি মনে রাখা লাগবে। তো ফর্মুলা আকারে সবার আগে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে, দেখো আমরা এখানে দেখি যে সাইন থিটা। আচ্ছা আগে দেখো তো সাইন থিটার উল্টা, ওই জিনিসটা থেকে আমরা একটা জিনিস আগে একটু এনে নিই। দেখো এই সাইন থিটার উল্টা কি? কোসেক থিটা। এখন একটা জিনিসকে উল্টানো যায় কিভাবে বলো? একটা জিনিসকে উল্টানো যায় কিভাবে আমি তোমাকে বলি যে এই যে সাইন থিটা, এই সাইন থিটা এটা মানে কি বলতো? সাইন থিটা এটা মানে হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ, তাই না? লম্ব বাই অতিভুজ। এই জিনিসটাকে এইভাবে কি উল্টানো যায় কি না বলতো? এই জিনিসটার উল্টা কি বলতো? এই জিনিসটাকে এইভাবে রেখে
এইভাবে রেখে এইভাবে উল্টানো যায় কিনা, 1/, জাস্ট এটাকে উল্টায় দিব। সো 1/, অতিভুজ বাই ভূমি, এইভাবে যে উল্টানো যায় এটা কি তোমরা জানো? ওটা যদি না জানো আজকে একটু জেনে নাও। 1/, অতিভুজ বাই হচ্ছে গিয়ে কি ভূমি, এভাবে লেখা যাবে কিনা বলো তো? এভাবে লেখা যাবে কিনা? 1/, অতিভুজ বাই ভূমি, এটা লেখা যাবে কিনা? অবশ্যই যাবে। দেখো ওই বিষয়টা এরকম, দেখো উপরে যদি থাকে এরকম a/b, হ্যাঁ, আর নিচে যদি থাকে c/d, এটাকে যদি তুমি লেখো উপরেরটা যা আছে তাই থাকে, তাহলে a/b যা আছে তাই থাকবে। এই মেইন ভাগটা হয়ে যাবে গুণ, এই মেইন ভাগটা হয়ে যাবে গুণ, উপরে যা আছে তাই থাকবে, মেইন ভাগ হয়ে যাবে গুণ, নিচেরটা যাবে উল্টে, নিচেরটা যদি উল্টে যায় তাহলে এটা কি হয়ে যাবে, d/c। এখন এই জিনিসটাকে আমরা এইভাবে লিখছি না, তাহলে দেখো তো এটা আর এটা একই জিনিস, আমি তোমার একটুখানি বুঝাই। তো এই যে এখান থেকে খেয়াল করো, উপরের 1 এই রুলস অনুযায়ী, উপরের 1 এটা মনে করো আমাদের মেইন ভাগ হচ্ছে এটা, তাহলে উপরের 1 যেভাবে আছে সেভাবেই থাকলো। এই মেইন ভাগটা হয়ে যাবে কি গুণ, তো মেইন ভাগটা যদি গুণ হয়ে যায় তাহলে আমাদের দেখো উপরে কি থাকবে, উপরে এই যে এটা উল্টে যাবে, দেখো মেইন ভাগটা গুণ হয়ে গেছে, নিচেরটা উল্টে গেছে, তাহলে নিচেরটা যদি উল্টে যায় তাহলে উপরে যাবে কি বলো, উপরে যাবে হচ্ছে কি আমাদের ভূমি, আর নিচে আসবে আমাদের কি বলতো, অতিভুজ। তার মানে আমাদের মান চেঞ্জ হয়নি, তো এই যে সরি এটা ভূমি লিখলাম কেন, তো লম্ব হবে, এটা হচ্ছে লম্ব হবে, ঠিক আছে। জাস্ট উল্টে 1/, অতিভুজ বাই লম্ব লিখছি, সো এটাও হচ্ছে আমাদের উল্টে যাবে, তো লম্বটা উপরে চলে যাবে, দেখো এই যে লম্বটা চলে গেল উপরে, অতিভুজটা চলে আসলো নিচে, আমাদের মানের কোনো চেঞ্জ হয়নি। তার মানে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, কোনো সমস্যা হবে না। এই জিনিসটাকে এইভাবে আমরা লিখতে পারি, কোনো ধরনের সমস্যা আমাদের হবে না। এখন আরেকটা জিনিস খেয়াল করো, এখানে আমরা তো লিখতে পারলাম, কোনো সমস্যাও হইল না আমাদের, হ্যাঁ আমরা এটা এখানে লিখতে পারলাম, কোনো সমস্যাও হয় নাই, অ্যান্ড আমরা এখানে লিখতেও পারলাম। ওকে, এবার এই জিনিসটা কি পরিচিত লাগে না বলো তো, লম্ব বাই অতিভুজ আর অতিভুজ বাই লম্ব, এটা মানে কি cos θ না? এটার মানেই কিন্তু cosec θ, এটার মানেই হচ্ছে cosec θ, তাহলে 1/, এখানে কি লিখতে পারো বলো তো, cosec θ। এই কথাটা বুঝতে পারছো কিনা বলো? তাহলে sin θ ইকুয়াল টু হচ্ছে 1/, cosec θ ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। বুঝানো গেছে? বলো বুঝানো গেছে? আমি এখানে এটা সিম্পলিফাই করে লিখি, sin θ ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা আমি সব কিছু লিখে ফেলি, আজানটা তোমরা একটুখানি শুন, ঠিক আছে? দেখো এইটা তোমাদের ফর্মুলা আকারে মনে রাখতে হবে, এই জিনিসটা তোমরা ফর্মুলা আকারে মনে রাখতে হবে কি, sin θ সমান 1/, cosec θ লম্ব বাই অতিভুজ, সেম ভাবে cosec θ সমান 1/, sin θ অতিভুজ বাই লম্ব। বুঝতে পারছো? তো একইভাবে আমরা বাকি অনেকগুলো ফর্মুলা লিখে ফেলতে পারি না। দেখো তো এটা কিন্তু ফর্মুলা, এগুলো মনে রাখবা তোমরা। ফর্মুলা কি ভাইয়া? sin θ সমান 1/, cosec θ, এটার মানে হচ্ছে sin θ তো আমরা জানি লম্ব বাই অতিভুজ,
তো সাইন থিটাকে 1/cosec থিটা লেখা যায়। তাহলে সাইন থিটা সমান সমান 1/cos থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। সেম ভাবে cosec থিটা সমান সমান আবার কি 1/sin থিটা ইকুয়াল টু হচ্ছে অতিভুজ বাই লম্ব। এভাবেও তোমরা এটা কি করতে হবে, মনে রাখতে হবে। সাইন থিটা এই যে লম্ব বাই অতিভুজ না, সাইন থিটা তো অলরেডি মুখস্থ করে ফেলছো, সাইন মানে কি লতি, লম্ব বাই অতিভুজ। তো এটার আবার সাইন থিটাকে আবার কি লেখা যায় 1/cosec থিটাও লেখা যায়। তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1/cosec থিটা, সেম ভাবে cosec থিটা ইকুয়াল টু আবার কি 1/sin থিটা, তাই না? তো সেম ভাবে আমি যদি লিখি ভাইয়া, দেখো cos থিটা, এই যে cos থিটা, এই যে দেখো cos থিটা, এটা সমান সমান আসবে কি 1/sec থিটা, 1/sec থিটা। এটা সমান সমান তুমি চাইলে লিখতে পারো cos থিটার জন্য কি ভূমি বাই অতিভুজ না, তাহলে এটা আমাদের কি হবে বলো তো, cos থিটার জন্য এটা হবে আমাদের ভূমি বাই হচ্ছে আমাদের কি অতিভুজ, ভূমি বাই হচ্ছে আমাদের অতিভুজ। সো এই জিনিসটাকে আবারও এভাবে লেখা যায়, আবারও দেখো, আবারও হচ্ছে মানে আরেকটা ক্ষেত্রে লেখা যায়। এটা আমরা কার সমান লিখছি, এটা আমরা লিখছি হচ্ছে cos থিটা সমান, তাহলে sec থিটা সমান সমান এটা লেখা যায়, এই যে sec থিটা সমান সমান হচ্ছে এটা লেখা যায় 1/cos থিটা, sec থিটা সমান সমান 1/cos থিটা। এটা হবে কি বলতো অতিভুজ বাই ভূমি, অতিভুজটা বারবার এরকম হচ্ছে কেন? তো দেখো উপরে হবে আমাদের অতিভুজ বাই আমাদের কি হবে, এটা হবে আমাদের ভূমি, অতিভুজ বাই ভূমি। sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা, এটা কি হবে আমাদের অতিভুজ বাই ভূমি। আশা করি বোঝা গেছে। তো এটাও আমরা একটা কি আকারে রাখবো, এটাও ভাইয়া আমরা একটা ফর্মুলা আকারে মুখস্থ রাখবো, এটাও হচ্ছে আমরা একটা ফর্মুলা আকারে মুখস্থ রাখবো যেভাবে আমরা লিখতে পারি। তো সেম ভাবে লাস্ট আমাদের যে ফর্মুলাটা আসবে cos থিটা, সেটা আমাদের কি আসবে দেখো, cos থিটার পরে আমাদের এখন বাকি আছে কি আর tan থিটা। তো দেখো tan থিটা ইকুয়াল টু হচ্ছে 1/cot থিটা, ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/cot থিটা সমান সমান হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি, ঠিক আছে, লঘু। তো সেম ভাবে এটা আমরা cot tan থিটার জন্য লিখলাম, এই সেম ভাবে আমরা এখানে কি করতে পারি, cot থিটার জন্যও লিখতে পারি। তো cot থিটা ইকুয়াল টু কি হবে 1/tan থিটা হবে, cot থিটা হবে কি হচ্ছে আমাদের 1/tan থিটা সমান সমান এটা হবে আমাদের ভূমি বাই লম্ব, এটা হবে আমাদের ভূমি বাই লম্ব। এটাকেও হচ্ছে আমরা একটা ফর্মুলা আকারে মনে রাখবো। আমাদের আরো দুইটা স্পেশাল ফর্মুলা আছে, সেই দুইটাও হচ্ছে আমরা দেখতেছি, দাঁড়াও। আচ্ছা দেখো tan থিটা সমান সমান আবার কি লেখা যায়, tan থিটা সমান সমান আবার লেখা যায়, যে আমি তোমাকে বলি tan থিটা সমান সমান লেখা যায় হচ্ছে গিয়ে sin থিটা বাই cos থিটা। এটা কেন আসে আমি বলতেছি, এই যে sin থিটা বাই cos থিটা, ঠিক আছে। তো সেম ভাবে cot থিটা সমান সমান লেখা যায় cos থিটা বাই sin থিটা, যেহেতু উল্টায়া যাবে cos থিটা বাই sin থিটা, বুঝছো? এইটাও দুইটা ফর্মুলা, এই দুইটা ফর্মুলাও হচ্ছে সুন্দর করে মুখস্থ করে ফেলবা, এই দুইটা ফর্মুলা হচ্ছে আবার সুন্দর করে মুখস্থ করে ফেলবা। কিভাবে আসছে ভাইয়া জানতে মন চায়? কিভাবে আসছে? খুবই সহজে আসছে, বুঝছো? এটা কঠিন কিছু না, কঠিন কোনো চিন্তাও না, কঠিন কোনো ম্যাথও না, কঠিন কিছুই না। এটা কিভাবে আসছে ভাইয়া যদি তোমাদের একটু বলি, যে tan থিটা sin থিটা বাই cos থিটা। তো এখন তুমি যদি একটা দেখাই ওটা তুমি বুঝবা, cot থিটা cos থিটা বাই sin থিটা, ওটা তুমি বুঝবা। তো tan থিটা এখানে কি sin থিটা বাই cos থিটা, কারণ sin থিটা মানে কি আমি একটু এখানে দেখাই দিই, এখানে এমনিই দেখাই দিই। দেখো এখানে আমি কি লিখছি ভাইয়া, এখানে আমি আচ্ছা আমরা দেখো tan থিটা ইকুয়াল টু আমরা এখানে কি লিখছিলাম, এখানে আমরা লিখছি হচ্ছে ভাইয়া sin থিটা বাই cos থিটা। এখন এখানে দেখো sin থিটা মানে কি আমাদের লম্ব বাই, এই যে দেখো লম্ব বাই কি অতিভুজ থাকে, sin থিটা মানে হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। আর cos থিটা মানে কি বলতো ভূমি বাই অতিভুজ, cos থিটা মানে কি আমাদের ভূমি বাই অতিভুজ, ওকে, অতিভুজ। এখন দেখো উপরে নিচে থেকে অতিভুজ কাটা, এভাবে যদি তোমার বুঝতে সমস্যা হয়, একটু আগে একটা টেকনিক শিখেছিলাম, উপরে যা আছে তাই থাকে, উপরে যদি আমাদের লম্ব থাকে তাহলে উপরে লম্ব থাকবে এবং অতিভুজ থাকবে, যা আছে তাই, কোনো চেঞ্জ হবে না। এই যে অতিভুজ থাকবে সমান দিয়ে করতেছে, এই যে অতিভুজ থাকলো, এই মেইন ভাগটা এটা হয়ে যাবে কি বলতো গুণ, বুঝছো? এই মেইন ভাগটা হয়ে যাবে গুণ। আচ্ছা এই জিনিসটাকে একটুখানি আলাদা করে রাখি তাহলে, যেহেতু এখানে আমরা এটা বুঝতেছি। আচ্ছা থাক, এটা মুছা দেবো না, সমস্যা নেই, এটা তোমরা জাস্ট খাতায় লিখে রাখো। তাহলে লম্ব বাই অতিভুজ আমরা পাইলাম, তাহলে এখানে আমাদের কি হবে বলতো অতিভুজ বাই, এই যে এটা উল্টে যাবে, উল্টে গিয়ে উপরে কি হবে বলতো অতিভুজ বাই এখানে নিচে কি আসবে অতিভুজ বাই লম্ব আসবে। তো এখানে অতিভুজ কাটা, তাহলে এখানে তুমি জাস্ট কি পাবা, এখানে তুমি পাবা হচ্ছে গিয়ে লম্ব বাই ভূমি। কি হইলো এটা,
অতিভুজ বাই ভূমি হবে, অতিভুজ বাই ভূমি হবে। সো লম্ব বাই এটা আমাদের কি হবে, ভূমি। সো এই লম্ব বাই ভূমি মানে কি বলতো, tan থিটাই তো, তাই তো, tan থিটাই তো, তাহলে tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা লেখা যাবে, কোনো সমস্যা নাই। একইভাবে cot থিটা, cot থিটা এইটা সমান সমান হচ্ছে, এটাকে বক্স করে রেখে দিই, দুঃখিত ক্যামেরাটা একটু অফ হয়ে গেছিল। তো যেটা বলতেছিলাম, দেখো এই যে লম্ব বাই অতিভুজ লেখার পরে এই মেইন ভাগটা গুণ হয়ে যাবে। সো এই যে অতিভুজটা উপরে চলে যাবে, ভূমিটা নিচে চলে যাবে, এই অতিভুজ কাটা লম্ব বাই ভূমি, যেটা মানে হচ্ছে tan থিটা। তার মানে tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা তুমি লিখতে পারবা। সেম ভাবে cot থিটা ইকুয়াল টু তুমি cos থিটা বাই sin থিটা লিখতে পারবা। একইভাবে প্রুফ করা যায়, কারণ প্রুফ করো আর না করো এই ফর্মুলাগুলো তোমাকে ভালো মতো বুঝতে করতে হবে। ভাইয়া কিভাবে কি আসছে, কোনটা কি, সেটা কিন্তু আমি তোমাকে বলে দিছি। এগুলো হচ্ছে আমাদের অনুপাত, এগুলারে ভালো মতো মুখস্থ করবা। এটারে যত ভালো মতো মুখস্থ করবা যত দ্রুত এটা লিখতে পারবা। sin থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা, cos থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা, সেম ভাবে যে cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা, sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা, tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা, cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা। একদম মানে ঠোঁটের আগে আসবে তত ভালো। ত্রিকোণমিতি তুমি ভালো করবে, ত্রিকোণমিতি একদম ফাটায় ফেলবা, ঠিক আছে। এই ফর্মুলাগুলো যত ভালো মতো মুখস্থ করবা। তো আশা করি বুঝছো, কারণ এই জিনিসটা তো আমরা এতক্ষণই বুঝলাম। এবার দেখো সূক্ষ্মগণিত ত্রিকোণমিতি অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক মানে কি, সূত্র তিনটা আগে লিখে দিই। আচ্ছা লিখে দিব, এখানে লেখা আছে, দেখো এই যে এখানে আমাদের লেখা আছে অলরেডি, ত্রিকোণমিতিক অভিধাগুলি পিথাগোরাসের প্রতিজ্ঞা ব্যবহার করে সূত্র সব প্রমাণ লেখা আছে। বাট এই লেখা পরে তো তোমরা ফেল পাবা না, তাই না? তো আমি তোমাদের এখানে ফিজিক্যালি এখন করে দিচ্ছি। দেখো ত্রিকোণমিতির আমাদের তিনটা সূত্র আছে, সূত্র তিনটা আগে আমি তোমাকে লিখে দিই। 1 নম্বর যে সূত্রটা আছে সেটা হচ্ছে, দেখো সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে, আচ্ছা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। একটা জিনিস বুঝার ট্রাই করো, এখানে মনে করো এই যে সাইন আমি এখানে লিখলাম 30 ডিগ্রি। এখন আমি যদি সাইন স্কোয়ার বুঝাই, এটার মানে মনে করো সাইন হচ্ছে কি লম্ব, এই যে লম্ব বাই হচ্ছে কি অতিভুজ, না লম্ব বাই হচ্ছে অতিভুজ। আমি যদি সাইন স্কোয়ার বুঝাই তাহলে এটা বুঝাবে লম্ব স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার, ঠিক আছে। আমি যদি সাইন স্কোয়ার বুঝাই এটা বুঝাবে আমাদের কি বলতো, লম্ব স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার। 30-এর উপর স্কোয়ার কিন্তু বুঝাবে না, 30-এর উপর স্কোয়ার আবার 900 ডিগ্রি বানায় দিও না, বুঝতে পারছো? তাহলে সাইন স্কোয়ার থিটা যদি আমি লিখি, এটার মানে হচ্ছে যে ওই যে বাহু দুইটা আছে সেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বর উপর স্কোয়ার, অতিভুজের স্কোয়ার, ওটার উপর বুঝায় হচ্ছে সাইন স্কোয়ার থিটা। বা আমি যদি এভাবেও যদি আমি লিখি সাইন 30 ডিগ্রি হোল স্কোয়ার, ঠিক আছে। আমি যদি এভাবেও লিখি যে সাইন 30 ডিগ্রি হোল স্কোয়ার, এটার মানেও বুঝাবে হচ্ছে গিয়ে সাইন স্কোয়ার 30 ডিগ্রি। দ্যাট মিনস ত্রিকোণমিতিক অনুপাতের উপর তোমার স্কোয়ার বলতে এইটা বোঝায়। কেউ আবার এটা মনে করো না যে আচ্ছা সাইন থিটা হোল স্কোয়ার হচ্ছে, তার মানে আমরা এখানে সাইন স্কোয়ার 30 স্কোয়ার, তাহলে এখানে সাইন স্কোয়ারের জায়গায় সাইন স্কোয়ার থাকলো, এটা হবে 900। এই কিছু এটা কিন্তু কেউ করিও না, অ্যাঙ্গেলের উপরে আমরা হাত দিব না, ঠিক আছে। সো স্কোয়ার বলতে আমাদের বাহুর উপর স্কোয়ার বোঝাবে। আশা করি এটা বুঝতে পারছো। সো এই জিনিসটা আমি মুছে দিই এবার। এই জিনিসটা তোমরা ভালো মতো মনে রাখিও ভাইয়ারা, ভালো মতো মনে রাখিও। স্কোয়ার বলতে কি বোঝায়, বাহুর উপর স্কোয়ার বোঝায়, তাই না। অনুপাতের উপর স্কোয়ার বোঝায়, কোণের উপর স্কোয়ার বোঝায় না। 1 নম্বর ফর্মুলা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ওকে, সো এখান থেকে আরও 2টা ফর্মুলা জেনারেট করা যায়, সেটা আমরা করতেছি। তার আগে আমরা 2-3টা পার্টিশন করি। এই একটা পার্টিশন নাম্বার 1, ঠিক আছে। এই যে আরেকটা পার্টিশন নাম্বার 2 করলাম, করছি পার্টিশন, এই যে পার্টিশন করে ফেললাম। ওকে, এই হচ্ছে গিয়ে পার্টিশন সব কিছু করা ডান। এবার আমরা আসি সাইন স্কোয়ার থিটা, এই হিসাবে আসি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই হিসাবে আসি। দেখো এই হিসাবে আসি, তো এই হিসাবে যদি আসি, দেখো এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1 আসছে না? ওকে আসছে। তো এখান থেকে ভাইয়া সাইন স্কোয়ার থিটাকে এই পাশে রাখলাম, 1 নম্বর অনুসিদ্ধান্ত এটাকে বানানো যায়, সেটাকে আই দিয়ে ডিনোট করি, তাই না। 1 নম্বর অনুসিদ্ধান্ত এটাকে বানাইতে পারতেছি, সেটাকে আই দিয়ে ডিনোট করলাম। আই হচ্ছে সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে। সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি আসে, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখন 2 নম্বরে যেটা বানাইতে পারি, দেখো 2 নম্বরে বানাইতে পারি যে ভাই কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই হচ্ছে গিয়ে 2টা অনুসিদ্ধান্ত আমরা বানাই ফেললাম। মানে সাইনটাকে রাখলাম, সাইন স্কোয়ার থিটাকে রাখলাম, ওই পাশে গিয়ে কি হয়ে গেল 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এই যে কস স্কোয়ার থিটার ওই পাশে চলে গেল। এখানে কি করলাম, কস স্কোয়ার থিটাকে রাখলাম, ওই সাইনটা ওই পাশে চলে গেল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটার আরও 2টা কম্বিনেশন হতে পারে। সো এটা আশা করি ফর্মুলা আকারে লেখার দরকার নেই, এমনিই বুঝবা যে এই যে এইখানে দেখো
সাইন থিটা ওই স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটাও একটা কম্বিনেশন হতে পারে। আবার এখানে দেখো এই যে কস থিটা স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দাও রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। বুঝতে পারছো? এই দুইটা কম্বিনেশন হতে পারে, সেটা আলাদাভাবে লিখলাম না, তোমরা লিখে রাখো। আমি জাস্ট এই দুইটা লিখলেই হবে, স্কোয়ারটাকে ওই পাশে গিয়ে রুট করলে এটা তো তোমরা বুঝবে। 1 নাম্বার ফর্মুলা আমাদের গেল। 2 নাম্বার যে ফর্মুলাটা এখান থেকে আসে সম্পর্ক, সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে টেন স্কোয়ার থিটা, টেন স্কোয়ার থিটা ইকুয়ালটা আসে হচ্ছে 1। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এটা আসে গিয়ে হচ্ছে 1। ওকে, এখান থেকে আরো দুইটা বিল্ড করা যায়। সেটা কি? ফার্স্ট অফ অল এই যে 1 নম্বরে যেটা বিল্ড করা যায় সেটা হচ্ছে যে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার থিটা, 1 প্লাস টেন স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার থিটা। 2 নম্বরে যেটা বিল্ড করা যায়, দেখো সেক স্কোয়ার থিটা আমরা পাইলাম, এবার আমরা এখানে টেন স্কোয়ার ধরতে পারি, যে টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হবে? সেক স্কোয়ার থিটা মাইনাস 1, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 কিভাবে আসছে? সেক স্কোয়ার রাখলাম, টেন স্কোয়ারকে ওই পাশে পাঠিয়ে দিলাম, 1 প্লাস টেন স্কোয়ার হয়ে গেল। এবার দেখো টেন স্কোয়ারকে রাখলাম, সেক স্কোয়ারকে ওই পাশে পাঠিয়ে দিলাম, 1 মাইনাস সেক স্কোয়ার, বাট 10 এর আগে মাইনাস না রাখলে -1 দিয়ে গুণ করলে সেক স্কোয়ার থিটা -1। বা সহজে বুঝে 10টারে ওই পাশে নিয়ে গেছি, 1টারে এই পাশে নিয়ে আসছি, তাহলে 10টাকে ওই পাশে নিয়ে গেলে প্লাস টেন স্কোয়ার থিটা, 1টাকে এই পাশে নিয়ে আসলে সেক স্কোয়ার থিটা -1, তো সেক স্কোয়ার থিটা -1। তো এইভাবে দুইটা বিল্ড করা যায়। ওকে, এবার 3 নম্বরে যে ফর্মুলাটা আমরা চাইলে বানাইতে পারি, 3 নম্বরে দেখো 3 নম্বরে যে ফর্মুলাটা আমরা চাইলে বিল্ড করতে পারি, সেক স্কোয়ার এখানে আমরা লিখতে পারি হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এখানে আমরা লিখতে পারি, দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এইটাও একটা ফর্মুলা, এটাকে আমরা বানাইতে পারি। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সেম ভাবে এখান থেকে দুইটা বানাইতে পারি। একটা হচ্ছে এক নম্বরে আমরা বানাইতে পারি হচ্ছে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা। ঠিক আছে, কোসেক স্কোয়ার থিটা 1 প্লাস কট স্কোয়ার থিটা। সেম ভাবে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে, লাইট অফ হয়ে গেল কেন? লাইট একটা নষ্ট হয়ে গেছে। কট স্কোয়ার থিটা এটা, আচ্ছা দেখো আমরা কট স্কোয়ার থিটা আসবে কি আমাদের কস স্কোয়ার থিটা -1। সো কসেক স্কোয়ার থিটা -1, এগুলো মুখস্থ করতে পারো বা ডান বাম করলেই তো হয়ে যায়, মুখস্থ না করলেও পারো। মেইন যে ফর্মুলা 1, 2, 3 নাম্বার, এই 3টা ফর্মুলা মুখস্থ রাখবা, তাহলেই হয়ে যাবে। বাকিটা ওইটা মুখস্থ রাখলেও পারো, না রাখলেও কোনো সমস্যা যে হবে বিষয়টা এমন না, সমস্যা হবে না। তো মুখস্থ রাখলেও রাখতে পারো, চাইলে মুখস্থ রাখতে পারো, না চাইলে নেই। আচ্ছা, তাহলে আমরা এটা পাইলাম, এটা আমাদের হইলো। এরপর আমরা কি করতে পারি দেখো, এরপর জাস্ট এই 3টাকে আমরা একটা প্রমাণ করতে পারি। আমরা একটু যদি প্রমাণ করি, প্রমাণের জন্য আমাদের লাগবে হচ্ছে কি একটা চিত্রটা আমি একটুখানি ড্র করে নিই। প্রমাণের জন্য লাগবে হচ্ছে আমাদের একটা চিত্র। সো চিত্রটা মনে করে এরকম একটা চিত্র আমি নিলাম। সো এই চিত্রটার নাম দিলাম হচ্ছে, ধরো এইটা দিলাম হচ্ছে ও, এটা দিলাম হচ্ছে পি, এটা দিলাম হচ্ছে এম। এটা তো তোমরা জানো তাই না, ও পি এম, এটা একটা সমকোণী ত্রিভুজ। এরপর আমরা ফেলবো হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, তাই না? তো এখন প্রমাণটা যে আমরা করব কিসের থ্রুতে করব? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তো দেখো পিথাগোরাসের উপপাদ্য থেকে, পিথাগোরাসের উপপাদ্য হতে, পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা কি পাই? পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা যেটা পাই, ওপি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার, দেখো এই যে অতিভুজ স্কোয়ার, ওপি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওএম স্কোয়ার প্লাস হচ্ছে কি পিএম স্কোয়ার। এটা আমরা কি কার উপপাদ্য থেকে বলতে পারি? এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে বলতে পারি। বুঝতে পারছো? ওকে, সো ওপি স্কোয়ার ওএম স্কোয়ার প্লাস পিএম স্কোয়ার। এখন আমাদের লাগবে কি বলো? আমাদের লাগবে কি সাইন অথবা কস। তো তুমি চিন্তা করো যে সাইন কিভাবে আসে। ওপি কে যদি আমি ওএম দিয়ে ভাগ করি তাহলে কিন্তু সাইন আসে, ঠিক আছে? বা আমরা যদি দেখো ওএম কে যদি ওপি দিয়ে ভাগ করি, কস আসে। পিএম কে যদি ওপি দিয়ে ভাগ করি সাইন আসে। তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত আনার জন্য এই বাহুগুলোকে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। আমাদের দরকার কি বলো? ত্রিকোণমিতিক অনুপাত। আর এই অনুপাতটা কিভাবে আসবে? বাহুগুলোকে ভাগ করে, তাই না? সো বাহুগুলোকে ভাগ না করলে তো ত্রিকোণমিতিক অনুপাত আসবে না। এখন আমাদের বুঝতে হবে যে কি দিয়ে ভাগ করবো। আমি ওপি দিয়েও ভাগ করতে পারি সবাইকে, ওএম দিয়েও ভাগ করতে পারি, পিএম দিয়েও ভাগ করতে পারি। তো আমাদের কি দরকার সেটার উপর আমরা টার্গেট করবো। আমাদের দরকার কি এখানে বলতো? সাইন আর কস। তাহলে আমরা ওএম কে ওপি দিয়ে ভাগ করবো, পিএম কে ওপি দিয়ে ভাগ করবো, মানে পুরোটাকে আমরা ওপি দিয়ে ভাগ করবো। সো ওপি দিয়ে যদি ভাগ করি,
তো উভয় পক্ষকে ওপি দিয়ে ভাগ করবো। তাহলে ওপি দিয়ে তো শুধু ভাগ করলে হবে না, যেহেতু ওখানে স্কোয়ার আছে, তাহলে আমরা ওপি স্কোয়ার উপরে থাকলো এটাকে ওপি স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, এখানে আমাদের থাকলো হচ্ছে ওএম স্কোয়ার। ভাগ কেন করতেছি ভাই? ত্রিকোণমিতিক অনুপাত আনতে হবে। বাহু থেকে ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে আসে? ভাগ করে, তাই না? ত্রিকোণমিতিক অনুপাত যদি আসে তাহলে দুইটা বাহুর অনুপাত নিতে হয়, এই জন্য ওদেরকে ভাগ করতে হবে। তাহলে ওএম কে ভাগ করতেছি, এটাও ভাগ করতেছি কি দিয়ে? ওপি স্কোয়ার দিয়ে, প্লাস এই যে পিএম স্কোয়ার, এই যে পিএম কে ভাগ করব, পিএম কে ভাগ করব পিএম স্কোয়ার, এটাকেও ভাগ করব কি দিয়ে বলো তো? ওপি দিয়ে, ওপি স্কোয়ার। এখানে ওপি ওপি কাটা, তাহলে এখানে থাকবে কি 1 সমান সমান ওএম স্কোয়ার বাই হচ্ছে ওপি স্কোয়ার, ওএম স্কোয়ার বাই হচ্ছে কি ওপি স্কোয়ার। এখন আমরা যদি দেখি ওএম স্কোয়ার বাই ওপি স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি বলতো? ওএম বাই ওপি হোল স্কোয়ার, ওএম বাই ওপি হোল স্কোয়ার। আর এটাকে আমরা কি লিখতে পারি বলতো? পিএম বাই ওপি, পিএম বাই ওপি, এটাকে আমরা লিখতে পারি পিএম বাই ওপি হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে থাকলো 1, আর এই যে ওএম বাই ওপি, ওএম বাই ওপি এটা কি কস থিটা না? তাহলে এই যে কস, তার উপর আছে স্কোয়ার, তাহলে এখানে কি হয়ে যাবে? কস স্কোয়ার থিটা। স্কোয়ারটা কিভাবে আসে বুঝাইছি তাই না? তাহলে এই যে কস স্কোয়ার থিটা প্লাস এখানে দেখো আবার এই পিএম বাই ওপি, পিএম বাই ওপি। আচ্ছা, আমরা থিটা রেফারেন্স নিতেছি হচ্ছে এটা, এই যে এটা থিটা রেফারেন্স নিতেছি হচ্ছে এটা, ঠিক আছে? এটা থিটাকে রেফারেন্স নিতেছি। তো এই থিটার রেসপন্সে এটা হচ্ছে আমাদের ওএম, আর এই যে অতিভুজ হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের ওএম, আর আমাদের অতিভুজ হচ্ছে ওপি। তো ওএম বাই ওপি, ওএম বাই ওপি এটা হচ্ছে কস থিটা, যেহেতু উপরে আছে স্কোয়ার, কস স্কোয়ার থিটা। পিএম বাই ওপি, এই পিএম হচ্ছে আমাদের লম্ব, আর ওপি হচ্ছে আমাদের অতিভুজ। পিএম বাই ওপি, তাহলে এটা আমাদের কি? এটা আমাদের আসবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সুতরাং আমরা এখানে লিখতে পারি যে আমাদের এখানে আসছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। 1 নম্বর প্রমাণটা আমাদের হয়ে গেল, 1 নম্বর প্রমাণটা আমাদের হয়ে গেল। তোমাদের খাতায় ডেফিনেটলি জায়গা আছে, অ্যান্ড তোমরা এই চিত্রটাও এঁকে নিবা। ঠিক আছে, তোমাদের খাতায় ডেফিনেটলি জায়গা আছে এবং তোমরা এই চিত্রটাও এঁকে নিবা। আমি জাস্ট এই চিত্রটাকে এবার সরাইয়া এখানে 2 নম্বর প্রমাণটা করি। 2 নম্বর সূত্রে যে প্রমাণটা আছে সেই প্রমাণটা আমি তোমাদের এবার দেখাই। দেখো, আমরা প্রমাণ তো সেম কথা, পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা যেটা পাই সেটা হচ্ছে গিয়ে ওই যে ওপি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওএম স্কোয়ার প্লাস হচ্ছে পিএম স্কোয়ার। এটা আমরা পাইছি, এটা আমরা লিখে নিলাম। ওপি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওএম স্কোয়ার প্লাস পিএম স্কোয়ার। এখন আমরা ভাগ করবো কি দিয়ে? আমাদের মেইনলি টার্গেট করি হয়তো আমরা সেকে টার্গেট করতে পারি, অথবা আমরা 10 এ টার্গেট করতে পারি। তো এখানে 10 আসবে কি দিয়ে ভাগ করলে? আমি যদি পিএমকে, এই পিএম আছে আমাদের, পিএমকে যদি ওএম দিয়ে ভাগ করি তাহলে তো 10 আসবে। 10 এর সূত্র কি করো? 10 কে টার্গেট করো, 10 আনতে হবে আমাদের। পিএমকে ওএম দিয়ে ভাগ করলে এই যে দেখো লম্ব বাই ভূমি, তাই না? লম্ব বাই ভূমি, তাহলে পিএমকে ওএম দিয়ে ভাগ করলেই 10 আসে। তাহলে সবাইকে আমি ওএম দিয়ে ভাগ করে দিই। তো দেখো, সবাইকে যদি আমি ওএম দিয়ে ভাগ করে দিই, ওই পাশে আসবে ওপি স্কোয়ার বাই ওএম স্কোয়ার, ওপি স্কোয়ার বাই ওএম স্কোয়ার। এখানে আসবে হচ্ছে ওএম স্কোয়ার বাই ওএম স্কোয়ার। সবাইকে ওএম দিয়ে ভাগ করতেছি, বুঝছো? পিএম স্কোয়ার বাই হচ্ছে কি বলতো? ওএম স্কোয়ার আসলো। এখানে দেখো ওপি স্কোয়ার বাই ওএম স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি? ওপি বাই ওএম হোল স্কোয়ার। ঠিক আছে, প্লাস এখানে আমরা কি ইকুয়াল টু, এখানে আমরা কি লিখতে পারি? ইকুয়াল টু ওএম স্কোয়ার বাই ওএম স্কোয়ার কাটা 1 প্লাস পিএম স্কোয়ার বাই ওএম স্কোয়ার। পিএম কি বলো? পিএম বাই হচ্ছে কি লম্ব আর ওএম, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? পিএম বাই ওএম হোল স্কোয়ার। এটা আমরা লিখলাম। এবার আমরা হচ্ছে মানটা বসাই দিব। তো আমরা জানি ওপি বাই ওএম, তাহলে এটা কি বলতো? অতিভুজ বাই ভূমি। তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে কস থিটা, অতিভুজ বাই ভূমি হচ্ছে কি? সেক থিটা। তাহলে এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে এটা হয়ে যাবে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস, এটা তো দেখাই যাচ্ছে পিএম বাই ওএম, লম্ব বাই ভূমি, তাহলে পিএম বাই ওএম এটা হয়ে যাবে আমাদের কি বলতো? tan স্কোয়ার থিটা। এবার 10টাকে এবারে নিয়ে আসো। সুতরাং আমরা এখানে বলতে পারি যে এখান থেকে সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এই যে প্রমাণিত। ঠিক আছে, এখানেও আমরা চাইলে লিখে দিতে পারতাম যে প্রমাণিত, এখানে আমরা লিখে দিতে পারতাম প্রমাণিত, এখানেও আমরা লিখে দিব এটা হচ্ছে আমাদের প্রমাণিত। বোঝা গেছে? এই হচ্ছে গিয়ে কথা। সো এটা জাস্ট আমাদের টার্গেট রাখতে হবে যে কাকে ভাগ করবো। দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন এটা থেকে যে এই দুইটা আসে সেটা কি আর বোঝানো লাগবে? ডান বাম করে তো আগেই বুঝিয়ে দিচ্ছি যে ওই দুইটা এখান থেকে আসে। এখন এইটারে কি করা যায়? এই চিত্রটারে কি করা যায়? চিত্রটারে ধরো এই সাইডে এভাবে এখানে ছোট্ট করে রাখলাম। ঠিক আছে, এভাবে এখানে ছোট্ট করে রাখলাম। এবার হচ্ছে আমরা 3 নম্বর প্রমাণটা করি। তো 3 নম্বর প্রমাণ, তো এখানে আমরা হচ্ছে প্রমাণ লিখবো। ফার্স্ট অফ অল প্রমাণ লিখে আমরা কি দেখছি? আমরা পিথাগোরাসের উপপাদ্য দেখছি যে হচ্ছে ওপি স্কোয়ার ইকুয়াল টু ওএম স্কোয়ার প্লাস হচ্ছে পিএম স্কোয়ার। সো ওএম স্কোয়ার প্লাস হচ্ছে কি বলতো?
পিএম স্কোয়ার, ওএম স্কোয়ার প্লাস হচ্ছে পিএম স্কোয়ার, ওএম স্কোয়ার ওপি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের ওএম স্কোয়ার প্লাস হচ্ছে পিএম স্কোয়ার। এখন যদি ওপি এর কথা চিন্তা করি, ওপি, তাহলে ওপি এখন আমরা ভাগ করবো কি দিয়ে, এটা চিন্তা করতে হবে আমাদের। তো আমরা এবার কটকে টার্গেট করি অথবা কসকে টার্গেট করি। তাহলে কটকে যদি টার্গেট করি তাহলে আমাদের কি আশা লাগবে বলতো, আমাদের আশা লাগবে হচ্ছে ভূমি বাই লম্ব, তাই না? কটকে যদি লঘু, লম্ব বাই ভূমি, এখন আশা লাগবে ভূমি বাই লম্ব। তো ভূমি কোনটা ডিনোট করে, ওএম ডিনোট করে, তাহলে ওএম কে লম্ব পিএম দিয়ে ভাগ করবো। তাহলে সবাইকে আমরা কি দিয়ে ভাগ করবো, পিএম। বুঝো না আমরা টার্গেট কি করছি, কটকে। কট কিভাবে আসে, কট আসে হচ্ছে ওএম বাই পিএম করে। দেখো ওই যে কট আসে কি ভূমি বাই লম্ব করে, এখন ভূমি হচ্ছে ওএম আর লম্ব হচ্ছে কি পিএম। তাহলে সবাইকে যদি আমরা পিএম দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কিন্তু ওএম বাই পিএম পাবো, আমরা কট পাবো। সো এটাই আমরা করবো। সো ওপি স্কোয়ার, এখানে আমাদের ওপি স্কোয়ার, সো এটাকে আমরা কি দিয়ে ভাগ করবো বলতো, ওপেম। তাহলে আমরা সবাইকে ওএম দিয়ে ভাগ করবো, তাই না? সবাই সরি পিএম দিয়ে ভাগ করবো, হ্যাঁ সবাইকে আমরা পিএম দিয়ে ভাগ করবো। সো ওএম বাই পিএম, হ্যাঁ তো সবাইকে আমরা পিএম দিয়ে ভাগ করবো। সো এখানে আমাদের আসবে পিএম স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এই যে ওএম স্কোয়ার, ওএম স্কোয়ার বাই হচ্ছে আমাদের পিএম স্কোয়ার প্লাস হচ্ছে পিএম স্কোয়ার বাই হচ্ছে আমাদের পিএম স্কোয়ার। নিচেও আমাদের কি পিএম স্কোয়ারই আসবে, পিএম স্কোয়ার আসলো। ওপি বাই পিএম, ওপি বাই পিএম, ওপি কি অতিভুজ বাই পিএম, অতিভুজ বাই লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ হলো সাইন থিটা, অতিভুজ বাই লম্ব হচ্ছে কি কোসেক থিটা, উল্টাটা। তাহলে এখানে আমরা কি পাবো, কোসেক থিটা, বাট এটার উপর স্কোয়ার আছে, তো এটা কি হবে কোসেক স্কোয়ার থিটা। আর ওএম বাই ওপি বা পিএম এটা হচ্ছে টেন স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা সরি, ওএম বাই হচ্ছে পিএম, তাহলে ভূমি বাই লম্ব এটা হচ্ছে আমাদের কি কট স্কোয়ার থিটা, এটা হচ্ছে আমাদের কট স্কোয়ার থিটা। আর প্লাস এখানে আমাদের পিএম পিএম স্কোয়ার বাই পিএম স্কোয়ার 1। তো এখানে আমাদের ফার্দার যেটা চলে আসে সেটা হচ্ছে এই যে দেখো কসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে গিয়ে কি, আচ্ছা কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। পাইছি, দেখো কত সুন্দর, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। আমরা তিনোটাকে সূত্রটা কিভাবে আসে সেটা প্রমাণ সহ আমরা দেখে ফেলছি। ওকে, প্রমাণ সহ আমরা দেখে ফেলছি, ভালো কথা। এবার এখানে দেখো এই পেজটা তো আমাদের লাগলো না, এই দুটো পেজ আমরা ডিলিট করে দিই। ভাবছিলাম যে পেজ লাগবে, বাট এক পেজের মধ্যেই তিনোটা করে ফেলছি। আচ্ছা এগুলা কি, এগুলো জাস্ট ওই যে সূত্রগুলো আমাদের 1 2 3 আকারে মাত্র লিখে দিলাম, ওগুলো এখানে জাস্ট ড্রয়িং করে ওই একই জিনিস প্রমাণ করে তোমাকে দেখানো হয়েছে। ওকে, এখন একটুখানি এই দুইটা জিনিস একটুখানি দেখে নাও। যারা অলরেডি আমাদের এই কোর্স অথবা এই কোর্সে ভর্তি হয়ে গেছে, এটা তো ডেফিনেটলি জেনারেল ম্যাথের জন্য ভাই অন্য লেভেলের কোর্স। এই ক্লাসগুলো তো করতেছে, এটা তো বেসিক ক্লাস, এগুলো সবাইরে দিতেছি। এরপরে আসবে কি দেখো, সৃজনশীল যত টাইপের এমসিকিউ পসিবল সবগুলো এমসিকিউ শিট দিব, তারপর ওই শিট ধরে ধরে আবার বুঝাই দেবো। এমন কোনো এমসিকিউ আসবে যে তুমি পারবা না, এটা হবে না এই কোর্সে, ঠিক আছে? তারপরে হচ্ছে সৃজনশীল এভাবে করা দেবো প্রত্যেকটা টাইপ ধরে, শর্ট কোয়েশ্চেন এভাবে করা দেবো প্রত্যেকটা টাইপ ধরে। যারা কিছুদিন পরে 26 ব্যাচের স্টুডেন্ট আসো এক্সাম দিবা, ফরজ কোর্স তোমাদের জন্য এটা, তোমাদের জন্য এটা ফরজ কোর্স। 27 ব্যাচে যারা আছো তারাও ভর্তি হয়ে যেতে পারো। হ্যাঁ, তোমরাও এই যে শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলোই মেইন চ্যাপ্টার শেষ হয়ে যাবে। 26 27 যারাই আছো ফরজ কোর্স ভাই, ভর্তি হও, ডেফিনেটলি নেক্সট লেভেলের একটা জিনিস পাবা। তারপরে আবার এইগুলা দিয়েই কিন্তু বসে থাকবো না, টেস্ট পেপারের পরে পুরা একটা টেস্ট পেপার সলভ করে দেবো, পুরা একটা টেস্ট পেপার সলভ করে দেবো। যারা ফেল করার মতো অবস্থা 80-র নিচে তুমি পাবো না, 80 পেয়ে যাবো তুমি খালি আমাদের ক্লাসগুলো ফলো করলে। যদি কিছুই না বুঝো তারপরে ক্লাসগুলো ফলো করলে 80-র উপরে পাবো তুমি। আর যারা 70 পাওয়ার মতো অবস্থা বর্তমানে আছে 100-তে 100 পাবে এই একটা মাত্র কোর্সের থেকে। আর ফিজিক্সেও সেমভাবে, একদম সেমভাবে এফোর্ট দিয়ে, এই যে দেখো জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স। জেনারেল ম্যাথ তো ওইটা করলে এখানে জেনারেল ম্যাথ ওইটার ক্লাস আর এটার ক্লাস একই ক্লাস থাকবে জেনারেল ম্যাথে, বাট পদার্থবিজ্ঞান উচ্চতর গণিত সেম জিনিসটা পাবা। যারা আসো 26 ব্যাচের অথবা 27 ব্যাচের স্টুডেন্ট, জলদি আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। যোগাযোগের নাম্বার এতক্ষণই তো দেখতেছিলাম, সো নাম্বার এখানে দেওয়া নাই কেন, নাম্বার এই যে 09617 576708 এই নম্বরে যোগাযোগ করো, অথবা আমি তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতেছি 01518 দেখা যায় না কেন, কোথায় লিখবো, এখানে লিখি 01518996577। যারা অলরেডি ভর্তি হয়েছে আমাদের জেনারেল ম্যাথ কোর্সে, অনেকে ভর্তি হয়ে গেছো, তো যারা ভর্তি হয়েছো তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাজেস্ট করে দাও। স্পেশাল গিফট, তোমার ফ্রেন্ডরা যদি তোমার নাম নিয়ে ভর্তি হয় তোমাদের রেফারেন্স দিয়ে, তোমাকে আমরা স্পেশাল গিফট পাঠিয়ে দেবো, বুঝতে পারছো? এবার আসো আমাদের খুবই ইম্পর্টেন্ট জিনিস, বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত। বিভিন্ন কোণের কোণ তো কি হইতে পারে, এই যে থিটার ভ্যালু, এই থিটার ভ্যালু তো যা ইচ্ছা হইতে পারে, 1 ডিগ্রি হইতে পারে, 5 ডিগ্রি হইতে পারে, 50 ডিগ্রি হইতে পারে, 100 ডিগ্রি হইতে পারে,
তাই না? 300 ডিগ্রি হইতে পারে, যে কোনো কিছু ইনফিনিটি পর্যন্ত, এরকম ইনফিনিটি পর্যন্ত তোমার থিটার ভ্যালু হইতে পারে। থিটার ভ্যালু ইনফিনিটি পর্যন্ত যে কোনো কিছু হইতে পারে। আমরা কি আর সবকিছু নিব ভাই? বলো, আমরা কি সবকিছু নিব থিটার ভ্যালু? না, আমরা তো সবকিছু নিব না। থিটার ভ্যালু কি আমরা সবকিছু নিব? তো থিটার ভ্যালু আমরা ফিক্সড কিছু ভ্যালু, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি, এই কয়েকটা ভ্যালুর জন্য ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো কি হবে, ঠিক আছে? ধরো এই যে আমি বললাম যে এই যে সাইন 30 ডিগ্রি, তো সাইন 30 ডিগ্রি এটা কত বাই কত হবে? আমি জানি এটা হচ্ছে 1/2, তো অনুপাত হচ্ছে 1/2 হবে। তাহলে যদি 1/2 হয় তাহলে সাইন 30 ডিগ্রি, মানে অনুপাত যদি উপরের বাহুটা 1, নিচের বাহুটা যদি 2 হয় তাহলে সেটা সাইন 30 ডিগ্রির সমান হবে। এরকমভাবে সো আমরা এখন দেখব কিছু ফিক্সড অ্যাঙ্গেলের জন্য ত্রিকোণমিতিক অনুপাত, যেগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। যদি কেউ মুখস্থ রাখতে প্রবলেম হয়, সময় কম থাকে, ক্যালকুলেটর দিয়ে এটা করে ফেলা যায়, সেটাও আমি বলবো। ক্যালকুলেটর ট্রিক্সও শিখাবো, প্লাস এখন আমি তোমাকে দেখাবো শর্টকাটে করতে, শর্টকাটে কীভাবে তুমি এগুলো মনে রাখতে পারো বা ভুলে গেলে বের করে ফেলতে পারো সেটা। বাট সবচেয়ে বেশি সাজেশন তোমার থাকবে কয়েকটা ভ্যালু জাস্ট মুখস্থ করে ফেলো। সাইন কস 10 এটার জাস্ট মুখস্থ করে ফেলো। মুখস্থ কীভাবে করবা সেই ট্রিক্সটা আমি বলে দিচ্ছি, এরপরে জাস্ট মুখস্থ করে ফেলো, তাহলে তুমি খুবই দ্রুত ম্যাথ করতে পারবে, ঠিক আছে? আর ম্যাথ কখনোই ভুল হবে না, কারণ এই জিনিসগুলো তোমাকে বারবার ইউজ করতে হবে। তুমি যদি এগুলো চিন্তা ভাবনা টেকনিক লাগাইতে যাও তাহলে দেখবো যে ওই টেকনিক লাগাইতেই তোমার ব্রেইন ওইদিকে ফোকাস হয়ে যাবে, ম্যাথ মাথার মধ্যে আর আসবে না, ঠিক আছে? এটা হয়। সো যদি মুখস্থ করো খুব দ্রুত ম্যাথ করতে পারবা, অ্যান্ড হচ্ছে ম্যাথ তোমার কখনো ভুল হবে না, ঠিক আছে? সো আমি সাজেস্ট করবো যে ফার্স্ট অফ অল মুখস্থ করো, বাট টেকনিক কীভাবে মনে রাখবে সেটা তুমি এখন শিখিয়ে দিচ্ছি। দেখো, আমরা সাইন কস 10 এর জন্য যদি শিখি, সাইন কস 10 এর জন্য যদি শিখি, বাকি কসেক, কট আর হচ্ছে সেক, এই তিনটার জন্য তো এই তিনটার উল্টা, তো তিনটাই আমরা আগে টার্গেট করি, তিনটাকে আমরা আগে ভালো মতো শিখি। এখানে আমি মনে করো হচ্ছে অ্যাঙ্গেলগুলোর নাম দিব, মনে করো আমি অ্যাঙ্গেলগুলোর নাম দিলাম অ্যাঙ্গেলগুলোর নাম। এখানে আমি মনে করো সাইন রাখবো, ঠিক আছে? এখানে আমি মনে করো কস রাখবো, আর এখানে মনে করো আমি 10 রাখবো। এভাবে আমি জাস্ট হচ্ছে তিনটা ঘর বানাইলাম। এখানে আমাদের ঘর হবে কয়টা? 5টা। এই একটা, এখানে আমাদের অনুপাত থাকবে, এখান থেকে আমরা জাস্ট ধরে নাও এটা সাইনের জন্য নিলাম, এটা ধরে নাও হচ্ছে আমি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 3, 1, 2, 3, 4, 5, ঠিক আছে, এতটুকুতে আমাদের হয়ে যাবে। এবার আমরা হচ্ছে কাজ করি। সো এইখানে আমরা রাখবো হচ্ছে অনুপাত, এখানে আমরা কি রাখবো ভাইয়া? এখানে রাখবো হচ্ছে আমরা অনুপাত, ঠিক আছে? আর এখানে রাখবো আমরা অ্যাঙ্গেল। ধরো 0 ডিগ্রির জন্য কি হবে, 30 ডিগ্রির জন্য কি হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য কি হবে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য কি হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য কি হবে। মানে এই কয়েকটা ফিক্সড ভ্যালু, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই কয়েকটা ফিক্সড ভ্যালুর জন্য অনুপাতগুলো, এই যে তিনটা যে বেসিক অনুপাত আমাদের, একটা হচ্ছে সাইন থিটা, এগুলো কিসের ভ্যালু ভাইয়া? এগুলো হচ্ছে থিটার ভ্যালু, ঠিক আছে? এই থিটার ভ্যালু 0 হলে কি হবে, 30 হলে কি হবে, 45 হলে কি হবে, 60 হলে কি হবে, তাই না? থিটার ভ্যালু তো যে কোনো কিছু হতে পারে। থিটা 0 ডিগ্রি হলে কি হবে, থিটা 30 ডিগ্রি হলে কি হবে, থিটা 60 ডিগ্রি হলে কি হবে, এরকম আর কি। এই থিটা 30 ডিগ্রি মানে কি বলো, কোনটা? এরকম, এই যে 30 ডিগ্রি। থিটা 60 ডিগ্রি হলে কি হবে বলো, কোনটা? জাস্ট এই যে এটা হচ্ছে কোণ 30 ডিগ্রি, তাহলে এই যে এই ত্রিভুজের এই কোণটা হইতে পারে যে 60 ডিগ্রি, ঠিক আছে? ঠিক আছে, এখন দেখো এরকম এই ত্রিভুজের এটা হইতে পারে, ধরে নাও এটা, ওটা তো বললাম 60 ডিগ্রি, এখন আমি যদি 45 ডিগ্রি আঁকি, 45 ডিগ্রি কেমনে এরকম হবে দেখো, এই যে এরকম এই কোণটা হবে 45 ডিগ্রির মতো, এগুলাই থিটা, বুঝতে পারছো? এগুলাই থিটা। তো এই থিটা 0 ডিগ্রি কী হবে, 30 ডিগ্রি হলে কী হবে, 45 হলে কী হবে, 60 হলে কী হবে, 90 হলে কী হবে, এই জিনিসটা আমি দেখবো। এখন যদি 90 হয় তো থিটা 90 হলে ওটা ত্রিভুজে এক্সিস্ট করে না, এটা আমরা দেখবো একটু পরে। ওকে, তো এখন সাইন থিটা, এখানে আমরা সাইন থিটা দেখবো, এখানে আমরা হচ্ছে কস থিটা দেখবো, এখানে আমরা হচ্ছে কস থিটা দেখবো, এখানে আমরা দেখবো হচ্ছে কি ট্যান থিটা। সো এই তিনটাকে আমি তোমাকে সাজেস্ট করবো মুখস্থ করে ফেলতে, আদারওয়াইজ ট্রিক্সটা আমি তোমাকে দেখাচ্ছি। ট্রিক্সটা কি দেখো, ফার্স্ট অফ অল তুমি এখানে ফার্স্ট অফ অল লিখবে হচ্ছে 1, 2, 3, 4, সরি 0, 1, 2, 3, 4, 0 থেকে শুরু, 0, 1, 2, 3, 4। দেখো ওইটা কসটা হবে গিয়ে এই ক্ষেত্রে আবার উল্টা, এখানে বিপরীতভাবে শুরু করো, 4, 3,
2 1 0, বুঝছো? ওইখানে এই সাইড থেকে 0 থেকে 4 আর এখানে 4 থেকে 0 এভাবে লিখব, ঠিক আছে? আর 10 এর জন্য লিখবো হচ্ছে 0 1 3 9, অসংজ্ঞায়িত। এটা হবে আমাদের অসংজ্ঞায়িত, ঠিক আছে? অসংজ্ঞায়িত মানে এটাকে সংজ্ঞায়িত করা যায় না, এটা হচ্ছে অসংজ্ঞায়িত। আচ্ছা, অসংজ্ঞায়িতটা লেখা হইল না, এভাবে লিখি অসংজ্ঞায়িত। এটাকে সংজ্ঞায়িত করা যায় না, তো এটা হচ্ছে আমাদের কি অসংজ্ঞায়িত আসছে। এবার করবা কি দেখো, এবার করবা কি, এবার হচ্ছে এইগুলারে না 2 দিয়ে ডিভাইড করবে, এটাকে রুট করবা, এটাকে 2 দিয়ে ডিভাইড করবে, তাহলে এটা কত আসবে 0, ঠিক আছে? তো এই যে উপরেরটাকে রুট করবা, কি দিয়ে ডিভাইড করবা, 2 দিয়ে ডিভাইড করবা। বুঝতে পারছো কি বলছি? শর্টকাটটা কি? শর্টকাটটা আগে এভাবে লিখে, যেভাবে বললাম সেভাবে লিখে উপরেরটাকে রুট করবা, তারপর হচ্ছে 2 দিয়ে ডিভাইড করবা, রুট করবা, তারপর হচ্ছে 2 দিয়ে ডিভাইড করবা। সো এটাকে যদি হচ্ছে রুট করো এবং হচ্ছে 2 দিয়ে ডিভাইড করো, তাহলে কি আসবে? হাফ। তাহলে সাইন 30 ডিগ্রি ভ্যালু কত? হাফ। সো সেম ভাবে এটাকে হচ্ছে কি তুমি রুট করবা এবং 2 দিয়ে ডিভাইড করবা, সো এটা যেটা পাবা 1/√2, ঠিক আছে? এই √2 আর নিচের 2 কে কি লেখা যায়? √2 × √2, উপরে √2 কাটা, তাহলে 1/√2। সেম ভাবে উপরেরটাকে এখানে রুট করবা 3, তাহলে এটা হচ্ছে √3/2। উপরেরটাকে হচ্ছে রুট করবা, ডিভাইড করবা হচ্ছে 2 দিয়ে, সবাইকে 2 দিয়ে ভাগ করতেছি, দেখো উপরেরটাকে রুট করতেছি, নিচেরটাকে কি 2 দিয়ে ভাগ করতেছি, সেম ভাবে। সো এটাও আসবে তোমার কত? এটা আসবে তোমার ডিরেক্টলি √4 মানে হচ্ছে 2/2, এটা চলে আসবে 1। সেম ভাবে এইখানেও যদি এই কাজটা করো, 2 দিয়ে ডিভাইড করবে, এটা চলে আসবে 1, এটা চলে আসবে হচ্ছে √3/2, এটা চলে আসবে হচ্ছে রুট করে 2 দিয়ে ডিভাইড করলে এটা চলে আসবে 1/√2, আর এটা চলে আসবে হচ্ছে √1/2 করলে এটা চলে আসবে 1/√2, সরি 1/2, আর এটা 0কে যদি হচ্ছে রুট করে এবং হচ্ছে তুমি হচ্ছে 2 দিয়ে ডিভাইড করো, এটা তো 0ই আসবে, এই আর কি। বুঝতে পারছো? আর এটারে করতে হবে কি, এটারে করতে হবে রুট করতে হবে এবং 3 দিয়ে ডিভাইড করতে হবে, ঠিক আছে? এটাকে করতে হবে হচ্ছে রুট করতে হবে এবং 3 দিয়ে ডিভাইড করতে হবে, রুট করবা এবং 3 দিয়ে ডিভাইড করবা, এটা চলে আসবে 0, রুট করবা এবং 3 দিয়ে ডিভাইড করবা, এটা চলে আসবে হচ্ছে গিয়ে মানে পুরোটারে এই যে রুট করবা, এখানে 0 ছিল না, 0/√3, আলটিমেটলি এটা 0ই আসবে। আর এটা আমাদের কি ছিল বলো তো? 1/√3, আলটিমেটলি আসবে আমাদের এটা, সো 1/3 √1/3, এটা আমাদের আসবে হচ্ছে গিয়ে 1/√3, এটা চলে আসবে হচ্ছে 1/√3, এটা আছে √3, তাহলে √3 কে তুমি যদি আবার হচ্ছে 3 দিয়ে ডিভাইড করো, তাহলে এটা চলে আসবে হচ্ছে 1, 3/3, এটা কাটা যাবে। এটা আছে হচ্ছে আমাদের 9, তাহলে তুমি যদি এখানে দেখো 9কে 9 দিয়ে ডিভাইড করো, সরি 3 দিয়ে ডিভাইড করো, 9কে 3 দিয়ে ডিভাইড করো, তাহলে 3 3 কে 9, তাহলে এটা চলে আসবে হচ্ছে √3। এই সেগুলো ডিরেক্টলি মুখস্থ করবা, ঠিক আছে? ডিরেক্টলি মুখস্থ, আর কোনো কথা নেই। দেখো আমি কিভাবে মুখস্থ করি আমি তোমাদের বলি, যেমন সাইন 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে গিয়ে হাফ, সাইন 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2। এভাবে আমি ডিরেক্টলি মুখস্থ করে ফেলি, খুবই দ্রুত ম্যাথ করা যায়। ট্রিক্স বললাম, এই ট্রিক্স দিয়ে করতে তোমার মুখস্থ সময় লাগবে। দেখো 60 ডিগ্রি ভ্যালু √3/2, কারণ কজেরটা না মুখস্থ করলেও হয়। আমি তোমার একটু বলি, আমি তোমাকে বললাম যে ভাইয়া সাইন 30 ডিগ্রি এটার ভ্যালু হচ্ছে গিয়ে হাফ, তাই না? এই যে সাইন 30 ডিগ্রি এটার ভ্যালু কত? হাফ। সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ। তো এখন দেখো তো 30 সাথে কত যোগ করলে 90 হয়? 60 যোগ করলে 90 হয়। তাহলে দেখো cos 90 ডিগ্রি, সরি cos 60 ডিগ্রি, যেহেতু 30 সাথে 60 ডিগ্রি যোগ করলে হচ্ছে cos 60 ডিগ্রি, এটাও হচ্ছে গিয়ে হাফ। তো আমি যদি বলি ভাইয়া সাইন 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে গিয়ে 1/√, এখন 45 এর সাথে কত যোগ করলে হচ্ছে 90 হয়? 45, তাহলে সাইন 45 ডিগ্রির ভ্যালু 1/√2, cos 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2। দেখো সাইন 45 1/√2, cos 45 1/√2। সেম ভাবে আমি তোমাকে যদি বলি ভাইয়া সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে গিয়ে 0, তো 0 ডিগ্রির সাথে কত যোগ করলে 90 হয়? 90 যোগ করলে 90 হয়, তাহলে cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। সেম ভাবে আমি যদি বলি ভাইয়া সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে গিয়ে √3/2, সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে গিয়ে √3/2। এখন আমি বললাম যে 60 সাথে কত যোগ করলে হচ্ছে 90 হয়? 30, তাহলে cos 30 ডিগ্রির ভ্যালু কিন্তু √3/2। এভাবেও তুমি চাইলে মনে রাখতে পারো।
কজ মুখস্থ না করে কজ 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, এভাবেও চাইলে মুখস্থ রাখতে পারো। দেখো কজ 30 ডিগ্রি √3/2 এভাবেও চাইলে মুখস্থ রাখতে পারো। মানে সাইনের জন্য যেমন সাইন আমি সহজ যে দেখো ভাই সাইন 30 ডিগ্রি যদি হাফ হয় তাহলে কত হইলে 90 হবে? 60 হইলে 90 হবে, তাহলে কস 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। বুঝছো? সেম ভাবে সাইন 60 ডিগ্রির ভ্যালু যদি হচ্ছে তোমার √3/2 হয়, তোমার প্রশ্ন হবে কত হইলে 90 হবে? 30 হইলে 90 হবে। তাহলে সাইন 60 ডিগ্রির ভ্যালু √3/2 হইলে কস 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2 হবে, এরকম আর কি। বুঝতে পারছো? তো আশা করি এটা বুঝছো। তো এখন এইগুলা মুখস্থ করলে বাকিটা আর না, তোমার বাকিগুলা নিয়ে আর তোমার চিন্তা করার দরকার নেই। এতটুকু যদি তুমি মুখস্থ করে ফেলো, বাকিগুলা নিয়ে তোমার আর কোনো চিন্তা নেই। কেন চিন্তা নাই আমি তোমারে বলি। এই জিনিসের উল্টাই তো হচ্ছে গিয়ে কি পরের জিনিস, তাই না? এই জিনিসের উল্টাটাই হচ্ছে কি পরের জিনিস। এই যে দেখো, এই যে দাঁড়াও একটুখানি ছোট করে নিতে হবে, একটু চাপায় নিতে হবে, নাহলে জায়গা হবে না। একটুখানি ছোট করে নিই। দেখো এই জিনিসের উল্টাটাই হচ্ছে পরবর্তী জিনিস। খেয়াল করো, হচ্ছে না কেন? জায়গা হচ্ছে না কেন? অনুপাতগুলোকে এবার আমি কি করব? জাস্ট এগুলা চেঞ্জ করব, তাই না? যেগুলা চেঞ্জ করব, ওইটা উপরে যা আছে তা তো থাকবেই, জাস্ট এগুলারে আমরা চেঞ্জ করে দেব। দেখো এগুলারে জাস্ট আমরা চেঞ্জ করে দেব। এগুলারে যদি আমরা চেঞ্জ করি তাহলে আমাদের কি কি আসতেছে একটু খেয়াল করো। তো এখানে সাইন থিটার উল্টাটা কি বলতো? কসেক থিটা। সাইন থিটার উল্টা কি? কসেক থিটা। সেক থিটার উল্টা কি বলতো? কস থিটা। কস থিটার উল্টা কি? সেক থিটা। আর টেন থিটার উল্টা কি? কট থিটা। জাস্ট এই তিনটা মুখস্থ করলে এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। দেখো সাইন 0 ডিগ্রি আমরা কত পাইছি? 0। কস 0 ডিগ্রি, 0 মানে কি বলতো? 0/1। তাহলে এটা উল্টায় গেলে কি হয়ে যাবে? 1/0। সো 1/0 তো এক্সিস্ট করে না, সো এটা অসংজ্ঞায়িত। কেন অসংজ্ঞায়িত হইলো বলি। দেখো সাইন থিটা ইকুয়াল টু 0, 0কে তুমি কি লিখতে পারো? 0/1। এটাকে উল্টায় দিলে কি হয়? 1/0। এখন 1/0 মানেই অসংজ্ঞায়িত। 1/0 বলতে কিছু নাই, তুমি ক্যালকুলেটারে 1/0 করো, 1/0 লিখো, অসংজ্ঞায়িত। সেম ভাবে এখানে এই যে দেখো সাইন 30 ডিগ্রি যদি হাফ হয় তাহলে কস 30 ডিগ্রি কত হবে? এই যে হাফকে উল্টায় দাও, তাহলে কি 2/1। তো 2/1 মানে কি 2। হাফকে উল্টায় দাও, হাফকে উল্টায় দিলে কি আসবে? 2/1। 2/1 মানে কি 2। সেম ভাবে আমি এখন সবগুলো উল্টায় দেবো। দেখো এটা হচ্ছে 1/√2 45 এ, তাহলে এটা হবে শুধু √2। আর এটা হচ্ছে কি √3/2, তাহলে এটা হবে 2/√3। আর এটা হচ্ছে কি 1, তাহলে এটাও হবে 1। কারণ 1কে যদি উল্টায় দাও তাহলে 1/1, এটাকে উল্টায় দিলেও তো 1/1, তো আলটিমেটলি 1ই থাকবে, 1 তো চেঞ্জ হবে না। 1 সেম ভাবে সেকের ক্ষেত্রে যদি আমি বলি, তো এটা হচ্ছে আমাদের কত? 1। ঠিক আছে, সেক 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, এটাও 1। তাহলে সেক 30 ডিগ্রি ভ্যালু কত? সেক 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে গিয়ে √3/2। সেক 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে গিয়ে √3/2, তাই না? সেক 30 ডিগ্রি ভ্যালু √3/2, তো এটা হবে কি 2/√3। সেম ভাবে এটাকে যদি আমরা উল্টায় দিই, সেক 45 ডিগ্রি ভ্যালু হবে 1/√2, তাহলে এটা হবে শুধু কস 45 ডিগ্রি ভ্যালু 1/√2, এটা হবে শুধু √2। এখন এটাকে উল্টায় দিলে দেখো কস 60 ডিগ্রি ভ্যালু হাফ, তাহলে এটা কস, আর সেক 60 ডিগ্রি ভ্যালু হবে 2। আর এটা হচ্ছে গিয়ে কি ছিল? 0, তাহলে এটা হবে আমাদের কি? অসংজ্ঞায়িত। 0 মানে কি? 0/1। এটা উল্টায় দিলে কি হয়ে যাবে? 1/0, তো এটা হয়ে যাবে আমাদের অসংজ্ঞায়িত। একটা মুখস্থ করলে এই তিনটা মুখস্থ করলে এই তিনটা অটোমেটিকলি হয়ে যাবে। সেমভাবে কট থিটা আমি যদি বলি, কট থিটা প্রথমটা যেহেতু 0, এটাকে উল্টায় দিলে এটা হয়ে যাবে অসংজ্ঞায়িত। এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত। ঠিক আছে, এটা হয়ে যাবে অসংজ্ঞায়িত। আর এটা হচ্ছে 1/√3। tan 30 ডিগ্রি হচ্ছে 1/√3, তাহলে cot 30 ডিগ্রি কি? √3, শুধু √3। আর tan 45 ডিগ্রি 1, cot 45 ডিগ্রিও কি হবে? 1ই হবে। তেমন tan 60 ডিগ্রি হচ্ছে কত? √3, তাহলে এটা হয়ে যাবে কত? 1/cot 60 ডিগ্রি হয়ে যাবে 1/√3। সেম ভাবে cot 90 ডিগ্রির ভ্যালু কত? অসংজ্ঞায়িত মানে কি? 0/1। তাহলে cot 90 ডিগ্রি কি হয়ে যাবে? 0। এই ঠিক আছে, এই হচ্ছে গিয়ে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান। সূত্রগুলো মুখস্থ করতে হবে, তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান, এগুলোকে মুখস্থ না করলে সমস্যা নাই। যদিও আমি একটুখানি ক্যালকুলেটর ইউজ দিয়ে তোমাদের একটুখানি দেখাই দিই।
ক্যালকুলেটরের ইউজ করে একটুখানি বুঝাই দিই, একদম মুখস্থ না করলেও যে সমস্যা নাই, কেন সমস্যা নেই এই জিনিসটা একটুখানি দেখাই দিই। সাপোজ তোমার লাগবে cos 60 ডিগ্রি ভ্যালু, তাহলে তুমি এখানে জাস্ট একটা cos বসাবা, 60 ডিগ্রি বসাবা, ইকুয়াল চাপবা, এই যে হাফ চলে আসছে। cos 60 ডিগ্রি ভ্যালু কত? হাফ। সাপোজ তুমি মনে করতেছো আমার দরকার হচ্ছে tan 30 ডিগ্রি, ধরো 45 ডিগ্রি, তোমার মনে হইতেছে যে ভাইয়া আমার দরকার হচ্ছে কি tan 45 ডিগ্রি, তো এই যে tan এখানে বসা দিলে 45, তাহলে কত চলে আসতেছে? 1। দেখো tan 45 ডিগ্রির ভ্যালু কত? 1। এখন তোমার মনে হইতেছে যে ভাই আমি cot 60 ডিগ্রির ভ্যালু চাই, এখন cot দেখো ক্যালকুলেটরে নাই, cot কি ক্যালকুলেটরেই নাই, বাট তুমি চাইতেছো কত? cot 45। তো এটাকে তোমার একটা টেকনিক ইউজ করতে হবে, উপরে দিতে হবে 1, নিচে দিতে হবে কি tan 45। তো দেখো তুমি 1 পাবে, cot 45 ডিগ্রি ভ্যালু 1, বুঝছো? এই 1/tan 45 মানেই তো cot 45, কারণ কি আমরা তো জানি, আমরা কি জানি বলো তো? আমরা জানি হচ্ছে tan থিটা ইকুয়াল টু হচ্ছে, বা cot থিটা ইকুয়াল টু হচ্ছে 1/tan থিটা, লিখে আসছে একটু আগে ফর্মুলা, cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা। তাহলে তোমাকে যদি আমি বলি যে cot 45 ডিগ্রির ভ্যালু বের করো, ক্যালকুলেটরে তোমাকে 1/tan 45 ডিগ্রি বসাতে হবে, কারণ ক্যালকুলেটরে cot নাই, ঠিক আছে? tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি, ঠিক আছে? 1/tan 45 ডিগ্রি মানে তুমি cot 45 ডিগ্রি পেয়ে যাবে। এভাবে ক্যালকুলেটরও করতে পারো, বাট ফার্স্ট ম্যাথ করার জন্য, একটা ভালো স্টুডেন্ট হওয়ার জন্য ডেফিনেটলি তোমাকে এগুলা মুখস্থ করতে হবে, আদারওয়াইজ তুমি যে টেকনিক শিখিয়ে দিলাম এই টেকনিকেও তুমি এগুলা কি করতে পারো, মনে রাখতে পারো। আবার অনেকে আছে আঙ্গুল টাঙ্গুল দিয়ে এগুলা দেখায়, আমিও পারি, কিন্তু ওইটাতে আমি দেখি যে সময় আরও বেশি লাগে স্টুডেন্টের, আর ওইটা চিন্তা করতে করতে ম্যাথ চিন্তা করার সময় পায় না। আমি সাজেস্ট করবো এগুলোর ডিরেক্ট খাতা মুখস্থ, 3টা মুখস্থ, এই 3টা, সাইন কস টেন, কস না করলেও সাইন আর টেন, কারণ সাইন জানলে কস বের করে ফেলা যায়, তাহলে সাইন আর টেন ডেফিনেটলি মুখস্থ করলে ওগুলা বাকি অটোমেটিক্যালি উল্টায় দিলে হয়ে যাবে, ঠিক আছে? সো ত্রিকোণমিতির বেসিক এই পর্যন্তই ছিল। এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওই জিনিসগুলোই এখানে জাস্ট হচ্ছে ছক আকারে তোমাদের এখানে দেওয়া আছে, ঠিক আছে? ছক আকারে দেওয়া আছে, তো তোমরা এখানে দেখে নিতে পারো যে সাইন কোসাইন ট্যানজেন্ট কটেনজেন্ট সেকেন্ড কোসেকেন্ড। তো এইটা দরকার নেই, আমি যেটা দিলাম এটাই ফলো করো, হ্যাঁ? বাট এখানে তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে ওইভাবে দেওয়া আছে, তো তোমরা এখানে এটা দেখতে পাইতেছো, তাই না? তোমরা এখানে এটা দেখতে পাচ্ছ, ওকে? কোসাইন 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 কোসাইনের ভ্যালু কি অসংজ্ঞায়িত আসে না? কোসাইন সাইন কোসাইন, ঠিক আছে, কোসেকেন্ড, বুঝছো? সো ভাইয়া দেখা হবে পরবর্তী ক্লাসে আমরা পুরো 9.1 শেষ করবো, এরপরের ক্লাসে আমরা 9.2 শেষ করব, এরপরে আমরা শুরু করবো হচ্ছে পরিমিতি। তো কেমন লাগলো আজকে ক্লাসটা ডেফিনেটলি তোমরা জানাবা, অ্যান্ড যদি যারা আমাদের প্রাইভেট কোর্সে ভর্তি আছো, যদি কোনো প্রবলেম হয় সাথে সাথে আমাদের গ্রুপে পোস্ট করবা, সাথে সাথে তোমাদের অ্যান্সার দিয়ে দেওয়ার ট্রাই করবো। সো কোনো সমস্যা তোমাদের নাই, পরবর্তী ক্লাসে দেখা হবে। তো তোমরা সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।